ওকে, সো আমাকে একটু জানাও যে আমার সাউন্ড এবং ভিডিও দুটা ক্লিয়ার কিনা। হ্যাঁ, শুরু করে দিই। আজকে একটু ঠান্ডা পড়ছে, আজকে অনেকেই জয়েন হয়েছে। বাইরে ঠান্ডা কেমন? আমি আজকে সন্ধ্যার পর বাইরে বেরোই নাই, গতকালকে বেরোইছিলাম। বলেন কি অবস্থা আপনাদের? প্রথমে একটু গল্প গুজব করি আপনাদের সাথে, সবাই আস্তে আস্তে জয়েন করুক এন্ড দেন আমরা শুরু করব। হ্যাঁ, আমি এখানে আগে থেকে শ্বসনতন্ত্রটা এঁকে রাখছি, কারণ এগুলো আঁকতে অনেক টাইম লাগে, সো টাইমটা কিল না করলাম আমরা। হ্যাঁ, আর এই চিত্রটা পরীক্ষা আসবে না, ঠিক আছে? জাস্ট বোঝানোর জন্য, কনসেপ্টটা বোঝানোর জন্য, এটা এমসিকিউর জন্য পড়বো আর কি মেনলি। সো একটু জানান আমাকে যে আপনাদের 31st নাইট কেমন লাগলো, বছরের শেষ দিন কে কিরকম ভাবে এনজয় করলেন? আবির রয় চৌধুরী, এত বছর পর আপনাকে আমি এখানে দেখলাম, আমি তো আপনার কথা ভুলেই গেছি। দেখি একটু জানান আপনারা কে কিরকম এনজয় করলেন, একটু শুনি, দেন আমরা শুরু করবো। আচ্ছা, স্যার অনেক বাজে। ওকে, খালি খাইছেন আর ঘুমাইছেন, তাই তো, এই জন্য বাজে। আচ্ছা আচ্ছা, অনেক বাজে গেছে তাই তো। আচ্ছা, আমি গতকালকে রাত 2টা পর্যন্ত বাইরে ছিলাম, বুঝছেন? বাকিদের কি অনেক ভালো গেছে এই জন্য কমেন্ট করতেছেন না? আচ্ছা ঠিক আছে, আপনারা কমেন্ট করতে থাকেন, আমি ক্লাস শুরু করি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আহ, দেখেন, আমরা আজকে পড়বো ঘাসফড়িং এর শ্বসনতন্ত্র। শ্বসনতন্ত্র জিনিসটা কি? আচ্ছা, ছেলেরাই ভালো কোন অ্যাঙ্গেলে? ছেলেরা ভালো, আমাদের যে পরিশ্রম যায়, জানেন, আপনারা ঘরে বসে থাকেন, রেস্ট নেন, চিল করেন, এটা বেটার। আর আমাদের তো বাইরে হাঁটাহাঁটি করতে হয়, দৌড়াদৌড়ি করতে হয়, ফালাফালি করতে হয়, শরীরে এনার্জি লস হয়। হ্যাঁ, তো কেমনে ভালো? দেখেন, শ্বসনতন্ত্র অর্থাৎ যে তন্ত্রের মাধ্যমে ঘাসফড়িং তার শ্বসন সম্পন্ন করে। ভাই, শ্বসন জিনিসটা কি একটু বুঝি আমরা। শ্বসন জিনিসটা হচ্ছে অক্সিজেন গ্রহণ এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ, বুঝি ভাই? মেইনলি শ্বসন মানে কি? অক্সিজেন গ্রহণ করা, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করা, এটাই হচ্ছে কি শ্বসন। হ্যাঁ, ওকে। তো ঘাসফড়িং এর যে শ্বসন তন্ত্র, এটা অনেকগুলা কি দ্বারা গঠিত? অনেকগুলা স্পাইরাকল বা শ্বাসরন্ধ্র দ্বারা গঠিত। এই যে দেখেন, আমি এখানে ওয়ার্ডটা লিখে রাখছি। ঘাসফড়িং এর শ্বসনতন্ত্র কি দ্বারা গঠিত? অনেকগুলা শ্বাসরন্ধ্র দ্বারা গঠিত। তারপর অ্যাট্রিয়াল বা প্রকোষ্ঠ দ্বারা গঠিত। তারপর কপাটিকা দ্বারা গঠিত। তারপর টিনিদিয়া দ্বারা গঠিত। তারপর আর কি আছে সামনের দিকে? ট্রাকিওল কোষ দ্বারা গঠিত। ট্রাকিওল দ্বারা গঠিত। তাহলে ভাই কি কি দ্বারা গঠিত? ঘাসফড়িং এর শ্বসনতন্ত্রটা মেইনলি হচ্ছে শ্বসন বা শ্বাসরন্ধ্র। মেইনলি কি ভাই? শ্বাসরন্ধ্র দ্বারা গঠিত। দেন অ্যাট্রিয়াল বা প্রকোষ্ঠ থাকে, কপাটিকা থাকে, ট্রাকিওল কোষ থাকে, ট্রাকিওল থাকে, হ্যাঁ, টিনিডিয়া থাকে। এই সকল জিনিসগুলো নিয়ে কি ঘাসফড়িং এর শ্বসনতন্ত্রটা গঠিত। এই জিনিসটা ভাই কই থাকে?
চলেন আমরা ঘাস ফড়িংকে একটু ধরেন, এটা হচ্ছে আমার সেই ঘাস ফড়িংটা, আমি এভাবে আঁকলাম। এটা হচ্ছে তার মাথার দুই পাশে চোখ, এই যে এরকম, ঠিক আছে? বুঝছি তো? যে অ্যান্টেনা আছে, অ্যান্টেনাটা এইদিকে, আমি উপর থেকে দেখতেছি ঘাস ফড়িংটাকে, আমি এইভাবে ফেলছি, হ্যাঁ, এইভাবে রাখছি। তো এই জিনিসটা হচ্ছে ঘাস ফড়িং এ, এই যে এখান দিয়ে, এই যে এখান দিয়ে এরকম কয়টা, 1 2 3 4 5 6 7 8 9 10, মোট 10টা এই পাশে এবং 10টা এই পাশে, 4 5 6 7 8 9 10, 10টা বাম পাশে এবং 10টা কি ডান পাশে কি থাকে, শ্বাসরন্ধ্র বা স্পাইরাকল থাকে। তার মানে এই যে আমি এখানে একটা দাগ দিছি, এই দাগ মানে কি টোটাল চিত্রটা, এই দাগ মানে কি, দাগটাকে যদি তুমি জুম করো তাহলে তুমি এই জিনিসটা পাবো, বুঝতে পারছি? এবং এর ভিতরে এইদিকে প্রত্যেকটা ভিতরে কি আছে, বিভিন্ন টিস্যু আছে, হ্যাঁ, এই দিকে টিস্যু আছে। ওকে, কি হইছে, এটা কি তুলতে হবে? হ্যাঁ, অবশ্যই তুলতে হবে। আপনি না তুললে কিভাবে ক্লাস নোটগুলা বা বাসায় পড়তে পারবেন, তাই না? অবশ্যই তুলতে হবে। আমি স্ক্রিনশট মেরে রাখেন চিত্রটাকে, এটা পরে তুলে এটার জন্য জায়গা রেখে দেন, ঠিক আছে? কারণ তুলতে অনেক টাইম লাগবে আপনাদের, একটু পড়াটা মনোযোগ দেন, আমি একটু এটাকে তৈরি করি। হ্যাঁ, এখানে তো কিছু ইনফরমেশন দিয়ে রাখছি, এক্সট্রা আরো কিছু ইনফরমেশন দেব, হ্যাঁ, একটু দেখেন, হ্যাঁ, জাস্ট দেখেন, এটাকে পরে তুললেন, খাতার মধ্যে জায়গা রেখে দিন। ওকে, সো হোপসো আপনারা পজিশনটা বুঝছেন এটা কিভাবে থাকে। আচ্ছা, একদম বাহিরের দিকে, আমি যদি একদম বাহিরের দিকটা চিন্তা করি, অর্থাৎ এই দিকটা, এটা তো সেই দিক। তার মানে যেহেতু আমরা বলছি অক্সিজেন গ্রহণ, কার্বন ডাই অক্সাইড ত্যাগ মানে কি শ্বসন, তাহলে এই জায়গাটা কি থাকবে, একটু খালি থাকবে, যাতে করে ভিতরে অক্সিজেন কার্বন ডাই অক্সাইডের পরিবহন হইতে পারে। এখন দেখেন, এই যে যে ছিদ্রটা বা এই যে যে রন্ধ্রটা, এটাকে কি বলা হয়, যেহেতু ছোট্ট একটা জিনিস, রন্ধ্র। আর যেহেতু এটা কি করে, অক্সিজেন কার্বন ডাই অক্সাইডের বিনিময় ঘটায়, এই জন্য শ্বাস প্রশ্বাস থেকে আসছে, তো শ্বাসরন্ধ্র, তাহলে এটাকে কি বলা হয় ভাই, শ্বাসরন্ধ্র বলা হয়। ক্লিয়ার? এই যে ছিদ্রটাকে বলা হয় শ্বাসরন্ধ্র, ঠিক আছে? টোটালটা না, ছিদ্রটাকে বলা হয় শ্বাসরন্ধ্র, টোটালটাকে বলা হয় শ্বসনতন্ত্র, বুঝছেন? টোটালটাকে কি বলা হয়, শ্বসনতন্ত্র, আর ছিদ্রটাকে কি বলা হয়, শ্বাসরন্ধ্র বা স্পাইরাকল। এরকম শ্বাসরন্ধ্র কয়টা থাকে, 10টা থাকে। বক্ষে থাকে 2 জোড়া, আর উদরে থাকে কত, 8 জোড়া। বক্ষে থাকে কয় জোড়া, 2 জোড়া, আর উদরে থাকে কয় জোড়া, 8 জোড়া। একটু এই 10 জোড়াকে আমরা আরেকটু ভাবে লিখি, এর মধ্যে উপরের 4 জোড়া, কয় জোড়া 10 জোড়া তো, হ্যাঁ, এর মধ্যে উপরের 4 জোড়া, উপরের 4 জোড়া কি করে, প্রশ্বাস ঘটায়, উপরের 4 জোড়া প্রশ্বাস ঘটায়, মানে কি অক্সিজেন গ্রহণ করায়। আর নিচের 4 জোড়া, নিচের যে 4 জোড়া আছে, নিচের 4 জোড়া, এই নিচের 4 জোড়া কি করে, নিঃশ্বাসে সাহায্য করে। ভাই এতটুকু বুঝছি না আমরা, যে ঘাস ফড়িং এ মোট কয় জোড়া, সরি এটা 4 জোড়া না, এটা 6 জোড়া হবে। ঘাস ফড়িং এ মোট 10 জোড়া শ্বাসরন্ধ্র আছে, এর মধ্যে উপরের 4 জোড়া প্রশ্বাসে সাহায্য করে, আর নিচের 6 জোড়া নিঃশ্বাসে সাহায্য করে, বুঝছেন? উপরের 4 জোড়া অক্সিজেন গ্রহণ করে, নিচের 4 জোড়া অক্সিজেন ত্যাগ, কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে। ওকে, চলেন একটু যাই সামনের দিকে আগে। তাহলে এখন দেখেন, যেহেতু এটা একটা রন্ধ্র বা একটা ছিদ্র, সো এই ছিদ্র পথে বাতাস ঢুকবে। তো যখন ঝড় বৃষ্টি হয়, তখন ঝড়ও ভিতরে ঢুকতে পারে, বৃষ্টির পানিও ভিতরে ঢুকতে পারে, তাই না? যেহেতু এটা একটা ছিদ্র, এবং এটা কিন্তু বাহির, আমাদের কানের ছিদ্রের মতো, ঠিক আছে? এই যে আমাদের কান আছে না, কানের যে ছিদ্র, এটা ওরকম ছিদ্রের মতো অংশ, বুঝছেন? হ্যাঁ, আচ্ছা, তো দেখেন, তাহলে এর ভিতরে যেন ধুলাবালি বা পানি না ঢুকতে পারে, এই জন্য এর বাইরে কি থাকে, একটা আবরণ থাকে। দেখছেন যে লাল কালি দিয়ে আমি একটা আবরণ দিয়ে রাখছি। আমি একটু জুম করি, একটু সামনে নিয়ে আসি, এটাকে সামনে নিয়ে যাই, একটু দেখেন। হ্যাঁ, এই যে দেখেন, এই যে দেখেন, একটু পিছনে, হ্যাঁ, ওকে, ফাইন 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 ফাইন, ওকে, একটু দেখেন, এই যে এই জায়গাটা, এই যে লাল কালার আমি কি দিয়ে রাখছি এখানে, লাল কালার, লাল কালিতে এখানে কি দিয়ে রাখছি, একটু ডিপ করে রাখছি, তাই না? সো এই জিনিসটা, এই যে এই জিনিসটা, এই জিনিসটা কি, এই জিনিসটা হচ্ছে পেরিট্রিম। কি করে, এই জিনিসটার নাম কি, পেরিট্রিম। ভাই বলেন তো, পেরি কথার মানে কি, পেরি কথার মানে কি, আবরণ পড়ছেন না? পেরি কথার মানে কি ভাই, আবরণ।
আমরা পড়ছি পেরি কথা মানে আবরণ, তার মানে পেরিট্রিয়াম হচ্ছে একটা আবরণ। কার আবরণ? শ্বাসরন্ধ্র। এই যে দেখো এটা রন্ধ্র, শ্বাসরন্ধ্র। তাহলে শ্বাসরন্ধ্রের বাহিরের যে আবরণ, এই যে আবরণটা, সরি শ্বাসরন্ধ্রের ভেতরের যে আবরণ, এটাকে বলা হয় কি? পেরিট্রিয়াম। ক্লিয়ার? নেক্সট, পেরিট্রিয়ামের পর দেখেন, এরপর এই ঝড় বা ধুলাবালি যুক্ত বাতাসটা যাতে ভিতরে সরাসরি ঢুকতে না পারে, এই জন্য কি থাকে ভাই? একটা পরিস্রাবণ যন্ত্র থাকে। এই পরিস্রাবণ যন্ত্র কি করে? এই পরিস্রাবণ যন্ত্রের কাজ হচ্ছে যাতে করে ভিতরে ধুলাবালি বা বাতাস ঢুকতে না পারে। হ্যাঁ, তো এটাকে আটকায়। এক কথায় আমাদের কানের মধ্যে যে চুল আছে, এই পরিস্রাবণ যন্ত্রটা ওরকম চুলের মতো স্ট্রাকচার, যা কি করে ভিতরে ধুলাবালি বা বাতাস বা ঝড়ো হাওয়া যেন ভিতরে ঢুকতে না পারে, বা ভিতরে ঢুকা ভিতরের পরিবেশকে যেন নষ্ট করতে না পারে। এই জন্য কি থাকে? একদম ফার্স্ট লাইন ডিফেন্স হিসেবে পরিস্রাবণ যন্ত্রটা থাকে। ঠিক আছে ভাই? একটু তারপর যাই, দেখেন পরিস্রাবণ যন্ত্রের পর একটা কি আছে? খালি জায়গা আছে। দেখছেন? এই যে এতটুকু খালি একটা জায়গা আছে, যে এতটুকু একটু খালি জায়গা আছে, দেখছেন? এই যে এতটুকু খালি জায়গা, এই যে আমি কালো কালি দিয়ে মার্ক করছি, এই জিনিস জায়গাটার নাম হচ্ছে অ্যাট্রিয়াম বা প্রকোষ্ঠ। ভাই প্রকোষ্ঠ কথার মানে কি? খালি জায়গা। তাহলে খালি জায়গাটাকে আমরা কি বলি? অ্যাট্রিয়াম বলি। কাজ কি? বাতাসটা ভিতরে ঢোকার পর একটু রেস্ট নেবে, বা বাতাসটা ভিতরে একটু থাকতে হবে, তাই না? তুমি তো ডিরেক্ট ঢুকে যেতে পারবা না, তোমাকে কি করতে হবে? একটা প্রেসারাইজড করতে হবে। প্রেসারাইজড করার জন্য আমাদের কি করতে হয়? একটা জায়গায় এটাকে আবদ্ধ করতে হয়। এই অ্যাট্রিয়ামটা হচ্ছে সেই জায়গা যেখানে কি করে? বাতাসটা ঢোকার পর এখানে একটু অবস্থান করে। ঠিক আছে? এটা হচ্ছে অ্যাট্রিয়াল বা প্রকোষ্ঠ। প্রকোষ্ঠের পরের পর দেখেন একটু উঁচা হয়ে একটা জায়গা আছে, এটার নাম হচ্ছে কপাটিকা। তো কপাটিকা কি করে? স্পাইরাকল গুলোকে খোলা এবং বন্ধ হয় নিয়ন্ত্রণ করে। অর্থাৎ এর ভেতর দিয়ে যদি কপাটিকাটা এইভাবে হয়, এই যেটা এইভাবে আছে, যদি এইভাবে হয়, তখন কি হবে? কপাটিকাটা খুলে যাবে, তখন এখান থেকে সজোরে বাতাস ভিতরে ঢুকবে। রাইট? এখান থেকে এই যে অ্যাট্রিয়াম বা প্রকোষ্ঠ থেকে বাতাসটা সজোরে কি ভিতরে ঢুকবে না যখন কপাটিকাটা খুলবে, তাই না? এটা হচ্ছে ব্যাপার, বুঝছেন? আচ্ছা, তারপর দেখেন, তাহলে কপাটিকা কি? স্পাইরাকল গুলা খোলা এবং বন্ধ হওয়াটাকে নিয়ন্ত্রণ করে কপাটিকা। কপাটিকার পরে দেখেন ভেতরের দিকে একটা লাল কালি দিয়ে একটা দিয়ে রাখছি, এবং এখানে কিছু ডট ডট দেওয়া আছে। তো এই ডট ডট গুলাকে বলা হয় বলয়ের একটা স্প্রিং বলা হয়। কি বলা হয় ভাই? বলয়ের স্প্রিং। বলয়ের স্প্রিং। এগুলো দেখতে অনেকটা ইউ আকৃতি, যে ইউ, এই যে এরকম এরকম দেখতে, ঠিক আছে? ইউ আকৃতি এভাবে, ঠিক আছে? এগুলোকে বলে বলয়ের স্প্রিং। এই স্প্রিং গুলো তৈরি হয় কোথা থেকে? ইন্টিমা থেকে সৃষ্টি হয়। বা ইন্টিমা করতে হলে একটু পরে বলতেছি, জাস্ট মনে রাখেন এগুলোকে ইন্টিমা। আচ্ছা, একটু বলে দিই, আমরা এই কালো লাল কালারের বাহিরে দেখেন কালো কালার একটা স্ট্রাকচার দিয়ে রেখেছি, যে কালো কালি দিয়ে, ঠিক আছে? আমি একটু ডিপ করে দিই, একটু ডিপ করে দিই আমি। এই যে কালো কালি দিয়ে দেখছেন একটা স্ট্রাকচার আমি এখানে দিয়ে রাখছি। পাইছি আমরা? কপাটিকা কি খুলতে বন্ধ হইতে পারে? হ্যাঁ হ্যাঁ, এই যে কপাটিকা হয়েছে এইভাবে খুলতে বা এইভাবে খুলতে, এইভাবে এইভাবে খুলতে বন্ধ হইতে পারে, ঠিক আছে? যখন প্রশ্বাস হবে তখন কপাটিকাটা এইভাবে খুলবে, ভিতরের দিকে অক্সিজেন ঢুকবে। আর যখন নিঃশ্বাস হবে তখন কপাটিকা কি এইভাবে খুলবে, তখন বাইরে থেকে কার্বন ডাইঅক্সাইড গুলো বেরিয়ে যাবে। ঠিক আছে? নেক্সট, তাহলে এই যে লালের বাহিরে দেখেন কালো কালার একটা আবরণ আছে, এই আবরণের নাম কি ভাই? এই আবরণের নামটা হচ্ছে ইন্টিমা। এই আবরণটার নাম কি? ইন্টিমা। আমি মাত্র কালো কালি দিয়ে যেটা রিমার্ক করে দিলাম, এই আবরণটার নাম কি? ইন্টিমা। কই লিখছি? এই যে, এই যে ইন্টিমা। পাইছি ভাই? ইন্টিমা। এই কালো কালার স্ট্রাকচারটা থেকেই কি হয়? এই লাল কালার স্ট্রাকচারটা তৈরি হয়, বা বলের স্প্রিং তৈরি হয়। ঠিক আছে? যার নাম হচ্ছে, বলের স্প্রিং গুলোর নাম হচ্ছে টিনিডিয়া বা টিনিডিয়াম। টিনিডিয়া বা টিনিডিয়াম। তোমাদের কাছে প্রশ্ন, এই দুইটা নাম, একটা এক বচন একটা বহু বচন, তোমরা আমাকে বলো তো এক বচন কোনটা? একটু বলেন সবাই, যারা যারা ক্লাসে আছেন একটু কমেন্ট করেন, আমি একটু দেখতে চাই কারা কারা ক্লাসে আছেন। সো হারি আপ, ডু কমেন্ট ফার্স্ট। যে টিনিডিয়া এবং টিনিডিয়াম আমি কিন্তু পড়াই নাই কোনটা এক বচন কোনটা বহু বচন, অনেক আগে একটা টেকনিক দিছিলাম। ছোট বড় এটা দিয়ে আমি বলতে চাই নাই, তুমি বলবা যে এক বচন কোনটা, টিনিডিয়া নাকি টিনিডিয়াম? এক বচন কোনটা, টিনিডিয়া নাকি টিনিডিয়াম? টিনিডিয়া। বাকির একটু কমেন্ট করেন দ্রুত।
এক বচন কি টিনিডিয়া? দেখেন আমি আপনাদেরকে বলছিলাম নাম যদি বড় হয় এটা এক বচন, নাম ছোট হলে কি বহু বচন। নাম বড় হইলে কি এক বচন, ছোট হইলে বহু বচন। তাহলে এখানে বড় কে? টিনিডিয়াম, এক বচন। ঠিক আছে, কানিস ফাতেমা টিনিডিয়াম, হ্যাঁ গুড। টিনিডিয়াম, হ্যাঁ এই যে পোষণ পাল টিনিডিয়াম, গুড। তার মানে এক বচন কোনটা? টিনিডিয়াম, যেটা নাম বড়, আর যেটা নাম ছোট সেটা কি বহু বচন। ঠিক আছে, নেক্সট। হ্যাঁ বুশরা টিনিডিয়াম, গুড। এবার দেখেন এই টিনিডিয়ামে কি থাকে? বলয়ের কিছু স্প্রিং থাকে। এই যে বলয়ের কিছু স্প্রিং থাকে, বলয়ের স্প্রিং থাকে। এই স্প্রিং গুলো থাকার কারণে এই ট্রাকিয়াটা চুপসে যায় না। এটা কিন্তু ট্রাকিয়া, ঠিক আছে? ট্রাকিয়াটা কি হয় না? চুপসে যায় না। এবং আমাদের শ্বাসনালী কিন্তু সেম ওয়েতে তৈরি। আমাদের যে ট্রাকিয়া বা শ্বাসনালী বলি ওটাও কিন্তু সেম ওয়েতে তৈরি। ঠিক আছে, যে এই বলের স্প্রিং গুলো সি আকৃতির কিছু স্প্রিং থাকে বা সি আকৃতির কিছু স্ট্রাকচার থাকে। এই স্ট্রাকচার থাকার কারণে বা এই বলের স্প্রিং গুলো আমাদের শ্বাসনালীতে থাকার কারণে ট্রাকিয়া চুপসে যায় না। বুঝতে পারছি? সিনহা টিনিডিয়াম, হ্যাঁ। অঞ্জনবীর টিনিডিয়াম, হ্যাঁ গুড। ওকে, আচ্ছা নেক্সট। এবার আসি দেখেন, এখন দেখেন আমরা কিন্তু ভেতরের কালো কালার যে অংশ এটা দিয়ে যা আছে সবগুলো কিন্তু আমি পড়ায় ফেলছি। দেখেন এখন সবুজ কালার অংশের দিকে যাই। ঠিক আছে, সবুজ কালার অংশের দিকে যাই। খেয়াল করেন সবুজ কালার অংশে একবারে বাহিরের দিকে দেখেন তো, বাহিরের দিকে স্ট্রাকচারটার নাম কি? ভিত্তি পর্দা। বাহিরের দিকে, একদম বাহিরে, সবুজ কালার একবারে বাহিরে, বাইরের দিকে স্ট্রাকচারের নামটা কি? এই যে দেখছেন, ভিত্তি পর্দা। আর এর ভেতরের দিকে একটা আবরণ আছে, এর আবরণের নাম কি? এপিথেলিয়াম। তার মানে আমরা যে ডট, এই যে দাগ দিয়ে রাখছে ডোরা কাটা যে দাগ, এই ডোরা কাটা দাগটা কিসের আবরণ? এপিথেলিয়ামের আবরণ। কিসের আবরণ? এপিথেলিয়ামের আবরণ। ঠিক আছে, আর কি কিছু বাদ আছে এখান থেকে? ইন্টিমা পড়াইছি, পেরিট্রিন পড়াইছি, পরিস্রাবণ যন্ত্র পড়াইছি, শ্বাসচন্দ্র, বলয়ের স্প্রিং, ভিত্তি পর্দা, এপিথেলিয়াম। এপিথেলিয়ামটা স্কোয়ামাস এপিথেলিয়াম দ্বারা গঠিত। ঠিক আছে, বা আইসাকার এপিথেলিয়াম। তোমরা এটা কিন্তু পড়ছো আগে, এই যে 9-10 দ্বিতীয় অধ্যায় পড়ছো। ঠিক আছে, হ্যাঁ মোটামুটি আমাদের এই পার্টটা কমপ্লিট। ঠিক আছে, দেখেন এইটার নাম হচ্ছে ট্রাকিয়া। এই টোটালটার নাম, এটার নাম হচ্ছে ট্রাকিয়া। কি নাম ভাই? এটা টোটালটা হচ্ছে ট্রাকিয়া। ওকে, ট্রাকিয়ার যে ব্রাঞ্চ, এই ট্রাকিয়ার যে ব্রাঞ্চ, হ্যাঁ এই ট্রাকিয়ার ব্রাঞ্চকে আমরা কি বলবো? ট্রাকিওল। ট্রাকিয়ার ব্রাঞ্চকে আমরা কি বলবো? ট্রাকিওল। তোমাদেরকে বলছিলাম হয়তোবা আগে যে যদি কোনো ওয়ার্ডের শেষে ইউল থাকে তার মানে এটা কি? এটা হচ্ছে তার ব্রাঞ্চ বা ক্ষুদ্র অর্থে ব্যবহৃত হয়, ওটা ছোট একটা জিনিস। তার মানে আমার ট্রাকিয়া যোগ ইউল কি হবে? ট্রাকিউল। তার মানে ট্রাকিউল জিনিসটা কি হবে? ট্রাকিয়ার ব্রাঞ্চ বা ট্রাকিয়া থেকে ছোট। তার মানে ট্রাকিয়া যদি এই মোটা হয় তাহলে এটা থেকে যে ব্রাঞ্চ তৈরি হয়েছে এটা এটা এই দুইটা কি? ট্রাকিউল। বুঝতে পারছি? খেয়াল করেন, এবার খেয়াল করেন, ট্রাকিউলের আশেপাশে কিছু স্পেশালিস্ট কোষ দেখা যায়। এই কোষগুলোকে বলা হয় কি? ট্রাকিউল কোষ। কি বলা হয়? ট্রাকিউল কোষ। ওকে, তাহলে ভাই ট্রাকিউল আর ট্রাকিউল কোষের মধ্যে ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা হচ্ছে এটা হচ্ছে কোষ যা বিভিন্ন কোষীয় অঙ্গাণু দ্বারা গঠিত। ভাই ট্রাকিউল কোষটা কি? বিভিন্ন কোষীয় অঙ্গাণু দ্বারা গঠিত। এবং তোমাদেরকে একটা কথা বলে রাখি, আমি তো এখানে লিখি নাই যদিও, ট্রাকিউল কোষটা কেন থাকে তার কারণ হচ্ছে এই ট্রাকিউল কোষের মধ্যে এক ধরনের রস থাকে, কোষ রস বলা হয়। ট্রাকিউল কোষে কি থাকে? কোষ রস থাকে। এই কোষ রসটাই মূলত কি করে? রস আকারে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড বিনিময় ঘটায়। বুঝছেন? কোষ, এই ট্রাকিউল কোষের, হ্যাঁ কোষ রসের মাধ্যমে কি হয়? অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের বিনিময় ঘটে। কারণ ভিতরে যাওয়ার পরে ও কিন্তু বাতাস অবস্থায় বা বায়ু অবস্থায় ব্লাডে চলাচল করতে পারবে না, তাকে কি করতে হবে? রক্তে বা কোনো একটা কিছুতে দ্রবীভূত হতে হবে। এই দ্রবীভূত হওয়ার কোন জায়গায় দ্রবীভূত হবে? ট্রাকিউল কোষগুলো, যে কোষ রস, ওই কোষ রসে গিয়া এটা দ্রবীভূত হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে ট্রাকিয়া, ট্রাকিউল, ট্রাকিউলের পাশে কি থাকে? ট্রাকিউল কোষ থাকে। দ্রবীভূত হয়ে তারপর কি ডিরেক্ট কোষে চলে যাবে। বুঝতে পারছি? মানে ওই দ্রবীভূত অক্সিজেন বা কার্বন ডাইঅক্সাইড গুলা, বা অক্সিজেন হলে কোষে যাবে আর কার্বন ডাইঅক্সাইড হলে কি কোষ থেকে ট্রাকিউলে আসবে, ট্রাকিউল থেকে ট্রাকিউল কোষের দ্রবীভূত হয়ে ট্রাকিয়াতে আসবে, এভাবে এসে বেরোবে। আচ্ছা একটু খেয়াল করেন, ট্রাকিউল নিয়ে একটু কথাবার্তা বলি। দেখেন ট্রাকিউলটা কি ভাই? ট্রাকিয়া থেকে সৃষ্ট। আচ্ছা আমি একটু এদিকে যাই, এবার একটু পিছিয়ে নিয়ে আনি। দেন ট্রাকিউল জিনিসটা কি? ট্রাকিয়া থেকে সৃষ্ট।
ট্রাকিয়া, হ্যাঁ এই যে ট্রাকিয়া, ট্রাকিয়া থেকে এটা তৈরি হয়েছে। ইন্টিমা ও টিনিডিয়া বিহীন, অর্থাৎ কি থাকে না, ইন্টিমা থাকে না এবং টিনিডিয়া থাকে না। ভাই দেখেন ইন্টিমা, ট্রাকিয়ার মধ্যে ভাই ইন্টিমা ছিল ছিল, ট্রাকিয়ার মধ্যে টিনিডিয়া ছিল ছিল, ঠিক আছে। বাট ট্রাকিউলের মধ্যে না আছে ইন্টিমা, না আছে কি টিনিডিয়া, দুইটা একটাও নাই। কি থাকে, টিস্যু রস থাকে। ভাই ট্রাকিউলে টিস্যু রস করতে এলো, ওই যে ট্রাকিউল কোষ তৈরি করে টিস্যু রস, ওই টিস্যু রসটা কি ট্রাকিউলের মাধ্যমে কোষে চলে যায়। ভাই বুঝছি, তার মানে ট্রাকিউল মধ্যে কি থাকে, টিস্যু রস থাকে, এবং এই টিস্যু রসের মধ্যে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড কি থাকে, দ্রবীভূত অবস্থায় থাকে। ট্রাকিউল, এই টিস্যু রসটা কে প্রদান করে, ট্রাকিউল কোষ প্রদান করে। কারণ ট্রাকিউল নিজে কি একটা নালী, ও তো টিস্যু রস তৈরি করতে পারবে না, তাহলে এটা কে করে, ট্রাকিউল কোষ করে টিস্যু রস। যার কারণে কি হয়, এই ট্রাকিউলের মধ্যে কি হয়, গ্যাসিয়াস এক্সচেঞ্জ বা গ্যাসীয় আদান প্রদান হয়, বা অক্সিজেন কার্বন ডাই অক্সাইডের বিনিময় হয়। যেহেতু তার অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের বিনিময় টোটালটা কিসের উপরে ডিপেন্ডেন্ট, এই ট্রাকিয়া বা ট্রাকিয়ালের উপরে ডিপেন্ডেন্ট, এই জন্য তার যে শ্বসন তন্ত্র, এর আরেক নাম হচ্ছে ট্রাকিয়াল তন্ত্র। কি তন্ত্র, ট্রাকিয়াল তন্ত্র। কেন, কারণ টোটালটাই কি ট্রাকিয়া, ওর না আছে ফুসফুস, না আছে ফুলকা, কিছুই নেই, টোটালটাকে কি করতেছে, নিয়ন্ত্রণ কি করতেছে, তার এই ট্রাকিয়াটা, এই জন্য কি বলা হয়, ট্রাকিয়াল তন্ত্র। ভাই এতটুকু বলেন বুঝছি কিনা, তাহলে আমাদের শ্বসন তন্ত্র পড়ানো শেষ। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, সিরিয়ালটা বলি। ফার্স্টে স্পাইরাকল, স্পাইরাকল থেকে কি পেরিট্রিম পার করে পরিশ্রাবণ যন্ত্র, পরিশ্রাবণ যন্ত্র পার করে অ্যাট্রিয়াম বা প্রকোষ্ঠ, প্রকোষ্ঠ পার করে কপাটিকা, কপাটিকা ভেদ করে বৃত্তের দিকে যেটা আছে যে টিনিডিয়া, টিনিডিয়া পার করার পরে চলে যাবে ট্রাকিয়াল কোষ থেকে বের হয় কি বিভিন্ন রস, হ্যাঁ টিস্যু রস বা কোষ রস যেটাই বলো, বের হইয়া এখান থেকে যে অক্সিজেন গুলো আসছে, এটা কি, এটা হচ্ছে ট্রাকিউলে আইসা এই রস আর অক্সিজেন একসাথে মিলিত হয়, টিস্যু রসের সাথে মিলিত হয়ে ট্রাকিউলের মাধ্যমে ওগুলো কোষে চলে যায়। ঠিক আছে, এই পর্যন্ত বুঝছি কিনা আমাকে একটু জানান। শ্বসন তন্ত্রের এই পার্টটুকু বুঝছি কিনা, বুঝলে আমি ক্লিন করে দেব, আমাদের কাজ শেষ। এরপর আমরা শ্বসন পদ্ধতি পড়বো, ঠিক আছে, কিভাবে তাদের শ্বসন ঘটে। সো এভরিওয়ান হারি আপ, কমেন্ট স্পন্দন শুড অ্যাবসেন্ট। আচ্ছা ঠিক আছে, আপনাকে আমি অ্যাবসেন্ট দিয়ে দেবো, সমস্যা নেই। এগুলা কিভাবে আসবে এক্সামে, এগুলা আসবে যে ধরো তোমাকে বললো উদ্দীপকে, বা ধরো তোমাকে বলো এমসিকিউতেই বলবে যে নিচের কোনটি ঘাসফড়িং এর শ্বসনতন্ত্রর চার্ট, ভাই যে কিভাবে তার অক্সিজেন বা কিভাবে তার প্রশ্বাস হয়। হ্যাঁ, ফার্স্টে তোমার ধরো এটা দিল, তারপর এটা দিল, তারপর এটা দিল, তারপর এটা দিল, এলোমেলো ভাবে দেওয়া থাকবে সিরিয়ালটা, তখন তোমাকে সাজায় যেটা চারটার মধ্যে যেটা দেখবে এভাবে সাজানো আছে, ওটা আনসার হবে। আবার আরেক রকমের কোশ্চেন হতে পারে যে জ্ঞানমূলক টাইপের কোশ্চেন, যে ট্রাকিয়া কেন চুপসে যায় না, সেটা কি স্পাইরাকলের কারণে, কপাটিকার কারণে, পেরিটিমের কারণে, নাকি তোমার এই টিনিডিয়ার কারণে, সরি বলার স্প্রিং এর কারণে, বলার স্প্রিং। ঠিক আছে, বা তুমি চাইলে টিনিডিয়া যদি অপশন থাকে টিনিডিয়া আনসার দিতে হবে। ঠিক আছে, যদি বলার স্প্রিং অপশনে না থাকে, মেইনলি টিনিডিয়ার কারণে। কেন টিনিডিয়া চুপসায় না, কারণ ওটার ভিতরে বলার স্প্রিং থাকে, বুঝছেন, এই হচ্ছে রিজন। আর যদি দুইটা অপশন থাকে তার অ্যান্সার বলার স্প্রিং। ওকে, সব তুলতে হবে নাকি, হ্যাঁ স্যার সব তুলতে হবে। ঠিক আছে, এ পুষণ পাল অফলাইনে আসিস, পরে দেওয়া কাজ আছে, বুঝছস। পুষণ পাল আমাদের অনলাইন ক্লাসের সবচাইতে, আমি চেক দিলাম তো অনলাইন ক্লাসের সবচাইতে বেশি ক্লাস করছে পুষণ পাল। সো আমি তো আপনাদেরকে বলছি যে সবচাইতে বেশি ক্লাস করবে তাকে একটা গিফট দেয়া হবে। ঠিক আছে, আপনি আসবেন ইলেকশনের পরে সোমবার বা বুধবার। ঠিক আছে, ক্লাসে আইসেন 5টা, 5:15 ব্যাচে আইসেন কষ্ট করে, তখন আপনাকে সবার সামনে পুরস্কার তুলে দেবো। ওকে, একটা বই গিফট করবো অ্যাডমিশনের, এবং রিসেন্ট বই। ঠিক আছে, আচ্ছা ওকে। তো আমাদের ক্লাস যেহেতু আগামীকালকে একটা হইলেই মোটামুটি ভাবে আমাদের অনলাইন ক্লাস শেষ, আমরা অফলাইনে নতুন চ্যাপ্টার পড়াবো। ঠিক আছে, আচ্ছা পুষণ পাল আপনার কমেন্ট প্লাস প্রেজেন্ট দুইটাই সার্থক। ওকে, আচ্ছা ঠিক আছে, আমি
বসে বসে সবগুলো এসে চেক দিছি যে কে কে আছে না আছে। হ্যাঁ, এই আর কি। এবার বলেন সবগুলা ক্লিয়ার কিনা? ক্লিয়ার থাকলে আমরা মোটামুটি ভাবে ক্লিন করে দিচ্ছি। তাহলে আমি ক্লিন করে দিলাম। হ্যাঁ, এরপর টপিক হচ্ছে আমাদের শ্বসন পদ্ধতি। আরে কি সুন্দর চিত্রটা রে, মুছে দিতে হইল রে, কি কষ্ট। ভালো কথা, আজকে তো 1 তারিখ। আরে সবার হ্যাপি নিউ ইয়ার। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমি ভুলেই গেছি, ভাবছিলাম শুরুটা হ্যাপি নিউ ইয়ার দিয়ে করবো, দেখ মাথা থেকে আউট হয়ে গেছে। ওকে, সো এরপর এরপর টপিকের নাম দেন শ্বসন পদ্ধতি। শ্বসন পদ্ধতি, ঘাসফড়িং এর শ্বসন পদ্ধতি। ঠিক আছে, ঘাসফড়িং এর শ্বসন পদ্ধতি। লেখেন, শ্বসন পদ্ধতি দুইটা ওয়েতে হয়, তাই না? একটা হচ্ছে প্রশ্বাস আর একটা হচ্ছে নিঃশ্বাস। প্রশ্বাস এবং আরেকটা হচ্ছে নিঃশ্বাস। ওকে, লেখেন বক্ষ ও উদরীয়। উদরীয় মানে কি? পেটে না, পেশির প্রসারণ। আমরা অনেকে প্যাচ লাগাই যেখানে সংকোচন হবে না প্রসারণ হবে। ভাই সিম্পল, পথে প্রশ্বাস পথে প্রসারণ। কার প্রসারণ? পথে পেশির প্রসারণ। ঠিক আছে, কোন জায়গায়? বুকে আর উদরে। হ্যাঁ, সো এই আর কি। সো প্রশ্বাস কার, সরি প্রসারণ কার? পেশি। হ্যাঁ, বক্ষ এবং উদরীয় পেশি মানে বুকের দিকে এবং পেটের দিকে যে পেশিগুলো আছে ঘাসফড়িং এর, সো ওই পেশিগুলোর কি হবে? প্রসারণ হবে ফার্স্টে। ঠিক আছে, তাহলে এই জায়গা প্রসারণ হলে কি হবে? দেহ খণ্ডগুলার প্রসারণ হবে। কোন জায়গা? দেহ খণ্ড গুলো। ওই যে স্ক্লেরাইড পড়াইছিলাম না, ঘাসফড়িং এর অনেকগুলা খণ্ড আছে, খণ্ডায়ন। তাহলে খণ্ডগুলা কি হবে? যেহেতু মাসেল প্রসারণ হয়েছে, তেমন দেহ খণ্ডগুলো প্রসারণ হবে। রাইট হবে। তারপর ঘাসফড়িং এর শ্বসনতন্ত্রের নাম কি? ট্রাকিয়া। তাহলে ট্রাকিয়া গুলো কি হবে? ট্রাকিয়া গুলো প্রসারিত হবে। আর প্রসারিত হলে কি হবে? এদের আয়তন বৃদ্ধি পাবে, তাই না? সবকিছু প্রসারণ। স্যার চিত্রটা ধৈর্য রাখেন, মুছছেন না। কোন চিত্র ধরে রাখবো? আমি তো মুছা লাইছি। ঠিক আছে, আচ্ছা তাহলে ভাই প্রসারের সাথে কয়টা শ্বাসতন্ত্র জড়িত? 4টা না? তাহলে উপরের 4 জোড়া শ্বাসরন্ধ্র কি? উপরে 4 জোড়া শ্বাসরন্ধ্র কি খুলবে, তাই না? আয়তন বৃদ্ধি পেলে কি হবে? উপরের দিকে যে 4 জোড়া শ্বাসরন্ধ্র আছে, এই শ্বাসরন্ধ্র গুলো কি খুলে যাবে। তারপর খুলে গেলে কি হবে? অক্সিজেন প্রবেশ করবে। খালি নাই রে, আমার মার্কার আনতেও খেয়াল নাই, কোচিং এ মার্কার গুলো সব পড়ে রয়েছে। কি আর করি কোন? ঠিক আছে, অক্সিজেন প্রবেশ। অক্সিজেন প্রবেশ মানে কি? অক্সিজেন প্রবেশ করবে কই যাবে? সেটা শ্বাসরন্ধ্র দিয়া তবে কোথায়? ট্রাকিয়া। ট্রাকিয়া থেকে ট্রাকিউল। এর আগে কিন্তু ওই যে টিস্যু রসে দ্রবীভূত হবে। ঠিক আছে, সেখান থেকে একটু কালো লাল কালি দিয়ে লিখলাম, ব্যাপন প্রক্রিয়ায় আমাদের কোষে চলে যাবে। এটা হচ্ছে প্রশ্বাস, বুঝছেন? অক্সিজেন শ্বাসরন্ধ্র খুলে যাবে, অক্সিজেন তো লিখেই দিছি। তাহলে অক্সিজেন প্রবেশ করার পর সেটা ব্যাপন প্রক্রিয়া কোষে যাবে। তাহলে এটাই কি ভাই? প্রশ্বাস না?
সেম ওয়েতে নিঃশ্বাস কি হবে, ঠিক তার উল্টাগুলা বহাই দিবেন। কেমনে? একদম সিম্পল। প্রসারণ, সংকোচন, দেহ খণ্ডগুলো প্রসারণ, দেহ খণ্ডগুলো সংকোচন, ঠিক আছে। তারপর ট্রাকিয়া প্রসারণ, ট্রাকিয়ার সংকোচন, আয়তন বৃদ্ধি, আয়তন হ্রাস। 4 জোড়া শ্বাসন্ড খুলবে, তাহলে এখানে কি পেছনের দিকে 10 জোড়া শ্বাসন্ড ছিল না, তাহলে এখানে 4 জোড়া, উপরে 4 জোড়া প্রশ্বাস আর নিচের 6 জোড়া কি নিঃশ্বাস। পেছনের দিকে 6 জোড়া খুলবে, এটা বন্ধ হবে না। নিঃশ্বাস কি বের করে দেবে, তা বের করার জন্য কি এটা খুলতে হবে না, বন্ধ করলে তো বন্ধ হয়ে গেল, বেরোলো না, বুঝছেন? আচ্ছা, দুইটাই কিন্তু খুলবে, এটা মনে রাখেন। আবার একটা খুলবে একটা বন্ধ করবে বলে দিয়েন না। তার মানে কি, খুললে কি হবে, কার্বন ডাইঅক্সাইড বের হবে, ঠিক আছে, বুঝছেন? কার্বন ডাইঅক্সাইড বের হবে। ওকে, আচ্ছা কেমনে বের হবে? এই যে কোষ থেকে ব্যাপন প্রক্রিয়ায় ট্রাকিওলের টিস্যু রসে আসবে, সেখান থেকে ট্রাকিয়া হয়ে শ্বাসনালীতে বেরিয়ে যাবে, বুঝছেন? এটা এই পর্যন্ত রাখি, এটা আলাদা রাখি। এই জিনিসটা হচ্ছে মূলত নিঃশ্বাস এবং প্রশ্বাস। এখান দিয়ে এইভাবে গেলে প্রশ্বাস, উল্টা ভাবে গেলে নিঃশ্বাস, বুঝছেন? আদেনিনটা বেরিয়ে যাবে। বলেন বুঝছি কিনা? আচ্ছা, না স্যার আপনার কষ্ট লাগছিল না মুছতে, তাই বললাম। ও আচ্ছা আচ্ছা, তাই, থ্যাংক ইউ আমার কষ্ট বোঝার জন্য। দিনে কত কষ্ট করি, হ্যাঁ রে। আচ্ছা, এবার একটু আপনারা কষ্ট করে আমাকে বলেন যে বুঝছেন কিনা, ঠিক আছে? আমাদের ঘাস ফড়িং শেষ করতে আর একটা ক্লাস লাগবে। যদি আজকে আজকে হার্ট শেষ করে দিতে হবে, ব্লাড সার্কুলেশন সিস্টেম, শ্বসন পদ্ধতি শেষ, এরপর আমরা ব্লাড সার্কুলেশন পড়বো। নেক্সট ক্লাসে, মানে আগামীকালকে করাবো, নেক্সট ক্লাসে তোমাদের দর্শন অঙ্কটা করে দেবো, ওমাটিডিয়াম, আর প্রজনন করলে ঘাস ফড়িং শেষ। ইয়েস, দেখছেন? কোষ বিভাজন শেষ করলাম, হাইড্রা শেষ, ঘাস ফড়িং শেষ, আর কি 1 মাসে 3টা চ্যাপ্টার। খুব ভালো না? আচ্ছা, মুছে দিলাম, হ্যাঁ মুছে দিলাম। এবার 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 ওয়েলকাম। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ, ওয়েলকাম। আচ্ছা, এবার একটু একটা জিনিস করাবো, ছোট্ট একটা জিনিস করাবো, ঠিক আছে? রেচনতন্ত্র দিয়া, না রেচনতন্ত্রটা নেক্সট ক্লাসে ধরবো, ঠিক আছে? ঘাস ফড়িং এর রেচনতন্ত্র নেক্সট ক্লাসে ধরবো। দেখেন, রক্ত সংবহন তন্ত্র, আপনাদের কাছে আমার প্রশ্ন, ঘাস ফড়িং এর হৃৎপিণ্ড কয় প্রকোষ্ঠ বিশিষ্ট? আমাকে একটু বলেন, ঘাস ফড়িং এর হৃৎপিণ্ড কয় প্রকোষ্ঠ বিশিষ্ট? ঘাস ফড়িং এর হৃৎপিণ্ড কয় প্রকোষ্ঠ বিশিষ্ট? বলেন, আমি শুনি। কেউ পারেন? আমাকে একটু বলেন সবাই, ঘাস ফড়িং এর হৃৎপিণ্ড কয় প্রকোষ্ঠী? কয় প্রকোষ্ঠী হৃৎপিণ্ড আমরা দেখতে পাই ঘাস ফড়িং এর ক্ষেত্রে? একটু বলেন কাইন্ডলি, শুনি দেখি আপনারা কে কতটুকু জানেন, কে কতটুকু পারেন, বা আগে যদি কেউ পড়ে থাকেন আমাকে একটু বলেন। আপনারা অবাক হয়ে যাবেন, ঘাস ফড়িং এর হৃৎপিণ্ড কয় প্রকোষ্ঠী। বলতে থাকেন, হ্যাঁ, আমি একটু পড়ানো শুরু করি। আচ্ছা, একটু রক্ত সংবহন তন্ত্র পড়াই। 2 ধরনের রক্ত সংবহন তন্ত্র আছে, একটা হচ্ছে মুক্ত, আমরা জুলজি প্রথম অধ্যায়ে পড়ছিলাম, এবং একটা হচ্ছে কি বদ্ধ। দেখছেন আপনারা আগে এগুলা নিয়ে অনেক পেস্ট খাইছিলেন, তাই না? তো এগুলো আবার রিপিট আসবে, ঠিক আছে? সবই রিপিট আসবে। কুষণ পাল 5 প্রকোষ্ঠী হয় না রে ভাই, 5 প্রকোষ্ঠী না, আরেকটু বেশি, সামান্য বেশি, ঠিক আছে? আচ্ছা, একটা হচ্ছে মুক্ত রক্ত সংবহন তন্ত্র, আর একটা হচ্ছে বদ্ধ রক্ত সংবহন তন্ত্র। মুক্ত রক্ত সংবহন তন্ত্রে কি থাকে? হিমোসিল থাকে, মানে রক্তপূর্ণ গহ্বর থাকে, ঠিক আছে? হিমোসিল থাকে। আর বদ্ধতে হিমোসিল থাকে না। ওকে, হিমোসিল থাকে না। রক্তের এর মধ্যে কোন কোন জায়গায় থাকে? রক্ত থাকে হিমোসিলে রক্ত থাকে, তারপর হচ্ছে হৃৎপিণ্ডে রক্ত থাকে,
এবং রক্তবাহিকায় রক্ত থাকে। আর যেহেতু এদের হিমোসিল নাই, তার মানে এটা শুধুমাত্র হৃৎপিণ্ড এবং রক্তবাহিকাতে রক্ত থাকে। বুঝছেন? হ্যাঁ, 7 প্রকোষ্ঠী বিশিষ্ট। ক্লিয়ার? চলেন আমরা একটা এক্সাম্পল শিখিয়ে দেয় যে কোন কোন পর্বগুলো কোন কোন এটা। যেমন আর্থ্রোপোডা হচ্ছে মুক্ত রক্ত সংবহনতন্ত্র এবং মলাস্কা মুক্ত রক্ত সংবহনতন্ত্র, ঠিক আছে? আর বদ্ধ রক্ত সংবহনতন্ত্র কোনটা? দুইটা, এটা হচ্ছে অ্যানিলিডা, বাংলায় লিখি অ্যানিলিডা, আর আমরা কর্ডাটা। অ্যানিলিডা এবং কর্ডাটা হচ্ছে বদ্ধ রক্ত সংবহনতন্ত্র, আর মুক্তটা কোনটা? আর্থ্রোপোডা এবং মলাস্কা। ভাই একটু আমরা এই দুইটা নিয়ে একটু কথা বলি, ঠিক আছে? এই দুইটা নিয়ে একটু কথা বলি, ঠিক আছে? একটু কথা বলবো আমরা এই দুইটা নিয়ে। আচ্ছা, তোমাদের কাছে আমার প্রশ্ন, পৃথিবীতে কোন রক্ত সংবহন তন্ত্রের প্রাণী সবচেয়ে বেশি দেখা যায়? জাস্ট যারা জুলজি প্রথম অধ্যায় করছো তারা আমাকে একটু বলো, পৃথিবীতে কোন রক্ত সংবহন তন্ত্রের প্রাণী সবচেয়ে বেশি দেখা যায়? এটা কি মুক্ত নাকি বদ্ধ? ক্লাসে মেবি আমি করাইছিলাম তোমাদের, একটু বলো দেখি। আই এম ওয়েটিং ফর ইউর কমেন্ট। পৃথিবীর কোন রক্ত সংবহন তন্ত্রের প্রাণী সবচেয়ে বেশি দেখা যায়? আপনারা কমেন্ট করেন, আমি অ্যান্সার বলি। সেটা হচ্ছে মুক্ত রক্ত সংবহন তন্ত্র। কেমনে? দেখেন, আর্থ্রোপোডা হচ্ছে বৃহত্তম পর্ব, আর মলাস্কা হচ্ছে দ্বিতীয় বৃহত্তম পর্ব। দুইটাই কি ভাই? লসিকা তন্ত্র। লসিকা তন্ত্র। আর্থ্রোপোডা হচ্ছে প্রথম বৃহত্তম পর্ব, আর মলাস্কা হচ্ছে দ্বিতীয় বৃহত্তম পর্ব। বুঝছি না? এবারে ভাই একটু খেয়াল করেন তো, লিসেন খেয়াল করেন। যেহেতু দুইটা সবচেয়ে বড় দুইটা পর্ব, তার মানে এই দুইটা পর্বে প্রাণীরা কোন ধরনের রক্ত সংবহনতন্ত্র প্রদর্শন করে? মুক্ত। তার মানে মুক্ত রক্ত সংবহনতন্ত্র পৃথিবীতে সবচেয়ে বেশি। এবং এই দুইটা পর্ব নিয়ে আরেকটা কথা, এই দুইটা পর্বে বহিঃকঙ্কাল কি দ্বারা গঠিত? কাইটিন দ্বারা গঠিত। পড়ছেন না? বহিঃকঙ্কাল কি দ্বারা? কাইটিন দিয়ে গঠিত। বহিঃকঙ্কাল কাইটিন দিয়ে গঠিত। এই জন্য পৃথিবীর প্রচুর পরিমাণে পাওয়া দ্রব্যের একটা কি? কাইটিন। প্রচুর পরিমাণে পাওয়া পদার্থ এই কাইটিন। বুঝছেন? একটু লেখা রাখেন ভাই। হ্যাঁ, আমরা একটু চ্যাপ্টারের বহির্ভূত কিছু ইনফরমেশন একসাথে করে দিছি ফর অ্যাডমিশন টেস্ট, বা তোমাদের এইচএসসির জন্য লাগবে, ঠিক আছে? বাট একসাথে এগুলো করে দেওয়ার কারণ হচ্ছে এখানে আমি যে ইনফরমেশন গুলো দিছি, মানে এতটুকুই জানতে হবে তোমাদের। আচ্ছা, তোমাদের এতটুকুই জানতে হবে, বাট একটা ব্যাপার কি, এর সাথে একটু অ্যাডজাস্ট করে দিলাম এগুলো, অন্যান্য জায়গায় ইনফরমেশন গুলো তোমাদের জন্য বেটার। ওকে, সো মুক্ত, হ্যাঁ, গুড। ওকে, সো হোপফুলি তোমাদের এতটুকু ক্লিয়ার। আমি এখন এটা মুছে দেব, ঠিক আছে? আমি এখন এটাকে মুছে দেব। সো আমার নেটওয়ার্ক কি ঠিক আছে? এখানে তো আমার নেটওয়ার্কের সমস্যা দেখা দিতেছে, দেখা যায় ল্যাপটপের কানেকশন লোড দিলে এটা আবার ঠিক হতে পারে। আমি ক্লিন করে দিলাম। ঠিকই আছে এখানে। আচ্ছা, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। আমার ল্যাপটপে মাঝে মাঝে নেটওয়ার্ক একটু আপস এন্ড ডাউনস হয়ে যায়, বুঝছেন? কানেকশনে আপস এন্ড ডাউনস হয়। ওকে, ক্লিন করে দিলাম। এরপর ঘাসফড়িং এর রক্ত সংবহন তন্ত্র কি কি জিনিস নিয়ে গঠিত? 3টা জিনিস নিয়ে গঠিত রক্ত সংবহন তন্ত্র। ভাই কয়টা জিনিস নিয়ে গঠিত? 3টা জিনিস নিয়ে গঠিত। 1 2 3।
একটা হচ্ছে হিমোলিম্ফ, একটা হচ্ছে হিমোসিল, একটা হচ্ছে পৃষ্ঠীয় বাহিকা। পৃষ্ঠীয় বাহিকা একটা হচ্ছে হিমোলিম্ফ, একটা হচ্ছে হিমোসিল, একটা হচ্ছে কি পৃষ্ঠীয় বাহিকা। হিমোলিম্ফ, হিমোসিল, পৃষ্ঠীয় বাহিকা। সো এট ফার্স্ট হিমোলিম্ফ নিয়ে আমরা পড়াশোনা করব। ফার্স্টে হিমোলিম্ফ, হিমোলিম্ফের দুইটা অংশ। ওকে, জাস্ট কে কি কি দ্বারা গঠিত এতটুকু পড়লেই হবে, খুব বেশি ডিটেলস পড়া দরকার নাই। হিমোলিম্ফে কি থাকে? রক্তরস থাকে। ভাই কি থাকে হিমোলিম্ফে? প্রথমে থাকে রক্তরস এবং রক্তকণিকা থাকে। ভাই কি থাকে? রক্তকণিকা, আমাদের মতোই রক্তকণিকা থাকে। এদের রক্তকণিকা একটা স্পেশাল নাম আছে, নামটা কি? হিমোসাইট। স্পেশাল নামটা কি? হিমোসাইট। ভাই সাইট মানে কি? কোষ। হিম মানে কি? রক্ত। তার মানে এদের রক্তের যে কোষ বা কণিকা, এগুলোকে আমরা কি বলি? রক্তকণিকা। ভাই একটু খেয়াল করেন তো, এখানে একটু খেয়াল করেন তো, হিমো মানে কি? রক্ত। লিম্ফ মানে কি? লসিকা। তার মানে এখানে রক্ত বলতে আমার মূল যে রক্ত এটা তো থাকবেই, পাশাপাশি কি থাকবে? এদের মধ্যে লসিকাও থাকবে। বুঝছেন? পাশাপাশি কি থাকবে? এদের মধ্যে লসিকাও থাকবে। তার মানে রক্ত এবং লসিকা মিলেই কি এদের হিমোলিম্ফটা গঠিত। ওকে, সো আমি একটু এই পাশে করে দিতেছি। হিমোলিম্ফ মানে কি? রক্ত প্লাস লসিকা, দুটা মিলে কি হিমোলিম্ফ। এখানে রক্তটা রক্তটা রক্তরস আর রক্তকণিকা যেটা ভাগে আমরা ভাগ করতে পারি। ওকে, ঠিক আছে। ওকে, মোটামুটি ভাবে ক্লিয়ার। দেখেন এদের রক্তের কাজ কি? এই যে হিমোলিম্ফের কাজ কি? দেখেন হিমোলিম্ফের কাজ হচ্ছে আপনার খাদ্য পরিবহন করা, তারপর হচ্ছে বিভিন্ন পুষ্টি পুষ্টি ও পুষ্টি খাদ্য একই, পুষ্টি পরিবহন করা বা খাদ্য পরিবহন করা। তারপর ঘাসফড়িংয়ের রক্তের প্রকৃত রং কি? প্রকৃত রং হচ্ছে হিমাটোসাইট। প্রথম কথা, ঘাসফড়িংয়ের রক্তের কিন্তু কোনো লোহিত রক্তকণিকা নাই। তো যেহেতু লোহিত রক্তকণিকা নাই এদের রক্তের মধ্যে, তার মানে রক্তের রং কি না? লাল না। তার মানে রক্তটা কিরকম? বর্ণহীন। ঠিক আছে, কোনো রঞ্জক পদার্থ নাই রক্তে, এই জন্য রক্তটা কি? বর্ণহীন। বুঝতে পারছি? ঘাসফড়িংয়ের রক্তটা বর্ণহীন। ঠিক আছে, ওকে। তারপর হচ্ছে এদের রক্তে শ্বেত রক্তকণিকা আছে, যার কারণে রোগ জীবাণু ধ্বংস করতে পারে। এদের রক্তে অনুচক্রিকা আছে, রক্তকে জমাট বাঁধাইতে পারে। বাট লোহিত রক্তকণিকা নাই। লোহিত রক্তকণিকা নাই মানে কি? এদের দেহে কোনো হিমোগ্লোবিন নাই। হিমোগ্লোবিন না থাকার কারণে ওই ট্রাকিয়াল তন্ত্রটাই কি করে? অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড বিনিময় ঘটে। আমাদের ক্ষেত্রে লোহিত রক্তকণিকা বা হিমোগ্লোবিন আছে বিধায় আমাদের এই অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডের পরিবহনটা কে করে? এই হিমোগ্লোবিন বা লোহিত রক্তকণিকা। ঠিক আছে, ওদের ক্ষেত্রে তো এটা নাই, লোহিত রক্তকণিকা নাই। তাহলে ওদের পরিবহনটা কে ঘটায়? ওই ট্রাকিয়াটাই ঘটায়। বুঝছেন? আচ্ছা, তারপর 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 আমরা চলে যাবো হিমোলিম্ফের পরে হিমোসিল। আমি এটা মুছে দিই। হ্যাঁ, হিমোলিম্ফটা মুছে দিই, কারণ হিমোসিল নিয়ে অনেক কথাবার্তা বলবো। হ্যাঁ, একটু বেশি কথাবার্তা বলবো। মুছে দিলাম এটা। দেখেন হিমোসিল 2 নম্বর পার্ট, হিমোসিল। দেখেন হিমোসিলের প্রথম ইনফরমেশন, এটা একটা রক্তপূর্ণ গহ্বর। হিমোসিল হচ্ছে এক ধরনের রক্তপূর্ণ গহ্বর। ঠিক আছে, দুটা পর্দা থাকে। ভাই কয়টা পর্দা থাকে? দুটা পর্দা থাকে। এটা হচ্ছে পৃষ্ঠীয় পর্দা, আর হচ্ছে অঙ্কীয় পর্দা। পৃষ্ঠীয় পর্দাটা কই থাকে? উপরের দিকে বা পেছনের দিকে। হ্যাঁ, ঘাসফড়িং এর উপরের দিকে যে পর্দা। ঠিক আছে, ধর এটা যদি একটা ঘাসফড়িং হয়, তার দেহের উপরের দিকে পিঠ না, পিঠের দিকে যে পর্দা, পৃষ্ঠীয় পর্দা। হিমোসিল কিন্তু ভিতরের পার্ট। হ্যাঁ, ভিতরের যেটা, তো ভেতরের দিকে উপরে যে পর্দাটা এটা বলে পৃষ্ঠীয় পর্দা, আর নিচের দিকে যে পর্দা এটা বলে অঙ্কীয় পর্দা। বুঝতে পারছি? ওকে,
তারপর লেখেন তিনটা গহ্বর বা সাইনাসে বিভক্ত, তিনটা গহ্বর বা সাইনাসে বিভক্ত। তার মানে হিমোসিল কয়টা? তিনটা গহ্বর বা সাইনাসে বিভক্ত। প্রথমটা লেখেন পেরিকার্ডিয়াল সাইনাস, পেরিকার্ডিয়াল সাইনাস কি বলা হয়? পেরিকার্ডিয়াল সাইনাস, যেহেতু এটা উপরের দিকে থাকে এই জন্য এটাকে আমরা ডরসাল সাইনাসও বলতে পারি। কেমন গেল 4 বছরের প্রথম দিক? আরে স্টুডেন্ট মেসেজ রে বাবা রে বাবা, কই থাকে পেরিকার্ডিয়াল সাইনাসটা? পৃষ্ঠীয় পর্দার উপরে থাকে। পাজল লাগতেছে? কি কি নিয়ে গঠিত? হৃৎপিণ্ড প্লাস অ্যাওর্টা থাকে। আমি একটু চিত্র এঁকে বোঝাবো, হ্যাঁ একটু লেখেন, একটু লেখেন, তারপর আমি চিত্র এঁকে বুঝাইতেছি। মাঝখানে থাকে পেরিভিসেরাল সাইনাস, একটু লেখেন কষ্ট করে, পেরিভিসেরাল সাইনাস, ঠিক আছে? এটা কই থাকে? এটা পৃষ্ঠীয় ও অঙ্কীয় পর্দার মাঝে। এবং এটা কি নিয়ে গঠিত? মানে এটা ভিতরে কি কি থাকে চলো একটু জেনে নেই। এটা ভিতরে থাকে হচ্ছে পাঁজর, বুকের পাঁজর নিয়ে গঠিত, ঠিক আছে? এটা কি নিয়ে গঠিত? বুকের পাঁজর নিয়ে গঠিত। প ফর পরিপাকতন্ত্র, জ ফর জননতন্ত্র এবং র ফর রেচনতন্ত্র। তার মানে পেরিভিসেরাল সাইনাসটা এই তিনটা তন্ত্র নিয়ে গঠিত, যেটা আমরা পাঁজর দিয়ে মনে রাখবো: পরিপাকতন্ত্র, জননতন্ত্র, রেচনতন্ত্র। ওকে, এন্ড লাস্ট পেরিনিউরাল সাইনাস। পেরিনিউরাল সাইনাস ভাই, আমরা কিন্তু হার্ট পড়ি নাই এখনো, আমরা কোথায় আছি ভাই? হিমোসিলে আছি, বুঝছেন? তারপর হার্টের গঠন আছে, পৃষ্ঠীয় বাহিকা আছে, এগুলো আস্তে আস্তে পড়বো, সমস্যা নেই। আমরা 15-20 মিনিট আমাদের ক্লাস শেষ হয়ে যাবে। আচ্ছা, পেরিনিউরাল সাইনাস, যেটাকে বলা হয় স্টার্নাল সাইনাস, স্টার্নাল সাইনাস। ঘাসফড়িং আপনাদের বইয়ের ওয়ান অফ দ্য হার্ডেস্ট টপিকের মধ্যে একটা, কারণ আপনি এখানে মানে এই গঠনটা এতটাই মানে কি বলে এটাকে, আপনি চাইলেও এটাকে ওরকম ভাবে পড়তে পারবেন না, জাস্ট এমনি ধরে ধরে পড়তে হবে, ঠিক আছে? পেরিনিউরাল সাইনাস, যাকে আমরা কি বলি স্টার্নাল সাইনাস, যেটা কি অঙ্কীয় পর্দার নিচে থাকে, অঙ্কীয় পর্দার নিচে থাকে, অঙ্কীয় পর্দার নিচে থাকে। কি কি নিয়ে গঠিত? এটা জাস্ট নিউরাল, তো তার মানে নিউরন বা স্পাইনাল কর্ড নিয়ে গঠিত, ঠিক আছে? চলেন একটা চিত্র আঁকি, হ্যাঁ চিত্র এঁকে টোটাল জিনিসটাকে একটু বুঝাই, চলেন। হ্যাঁ চলেন, ধরেন এটা হচ্ছে একটা ঘাসফড়িং এর হিমোসিল, এটা হচ্ছে তার মাথা। ওকে, বাহ খুব সুন্দর ঘাসফড়িং অ্যাকশন তো স্যার। আচ্ছা ঠিক আছে, এটা কি আমরা কোন অ্যাঙ্গেলে ঘাসফড়িংটাকে দেখতেছি? সেটা হচ্ছে ঘাসফড়িংটা এভাবে আছে, ঘাসফড়িংটা এভাবে সে যাচ্ছে, আমরা এই বরাবর কাটছি, মানে লম্বা বরাবর কাটছি, কাটতে এই অংশ ফালাই দিছি, এই অংশ দেখাইতেছি, বুঝছি? ঘাসফড়িং এমনে যায়, এই অংশ কাটটা এটা দেখাইলাম, বুঝছেন? মানে পার্শ্বীয় ভিউ, পাশের দিকে, হ্যাঁ ঘাসফড়িং এর পার্শ্বীয় ভিউটা দেখাইতেছি, ক্লিয়ার? আচ্ছা, পার্শ্বীয় ভিউ দেখাইতে গেলে একটু খেয়াল করেন, আমি কি বলছি? রক্তপূর্ণ গহ্বর, তার মানে ঘাসফড়িং এর টোটাল দেহের ভিতরে কি আছে? রক্ত আছে, বুঝছেন?
টোটাল দেহটার মধ্যে কি আছে? রক্ত আছে, রক্তপূর্ণ গহ্বর। দুইটা পর্দা থাকে, পৃষ্ঠীয় আর অঙ্কীয়। তাহলে দুইটা পর্দা, এটা হচ্ছে পৃষ্ঠীয় পর্দা, এটা হচ্ছে অঙ্কীয় পর্দা। ওকে, দুইটা পর্দা। তাহলে এটা হচ্ছে পৃষ্ঠীয় পর্দা, এটা কি অঙ্কীয় পর্দা। বুঝছেন? আমি বলছি পৃষ্ঠীয় পর্দা কি উপরের দিকে, তার মানে উপরে যে পর্দা পৃষ্ঠীয় পর্দা, আর নিচে দিয়ে কি অঙ্কীয় পর্দা। ঠিক আছে? এই দুইটা পর্দা ঘাসফড়িং এর টোটাল দেহটাকে কয়টা ভাগে ভাগ করছে? 1 2 3, তিনটা ভাগ। এই জন্য তিনটা গহ্বর বা সাইনাসে বিভক্ত। তাহলে একেবারে উপরে যেটা, এই যে উপরেরটা, এটাকে কি বলবো আমরা? পেরিকার্ডিয়াল। ভাই পেরি মানে কি? আবরণ। তার মানে পেরিকার্ডিয়াল, কার্ডিয়াল মানে কি? হার্ট। এটা হচ্ছে পেরিকার্ডিয়াল সাইনাস, সংক্ষেপে লিখলাম পেরিকার্ডিয়াল সাইনাস। ঠিক আছে? পেরিকার্ডিয়াল সাইনাস বা ডরসাল। ডরসাল মানে কি উপরের দিকে, হ্যাঁ, আর ভেন্ট্রাল মানে কি নিচের দিকে। ডরসাল সাইনাস, ডরসাল সাইনাস মানে কি উপরের দিকে যে সাইনাসটা আছে। ওকে, তাহলে এটা কি পৃষ্ঠীয় পর্দার উপরে। এই যে আমাদের পর্দাটা কি পৃষ্ঠীয় পর্দা, পৃষ্ঠীয় পর্দার উপরে আছে না পেরিকার্ডিয়াল সাইনাস। কি থাকে? হৃৎপিণ্ড এবং এওর্টা। তার মানে এখানে আমার হৃৎপিণ্ড, আর এখানে কি আছে? আমার এওর্টা। বুঝছেন? এওর্টা মানে কি? মহাধমনী। হৃৎপিণ্ড আর কি মহাধমনী। আমরা হৃৎপিণ্ডের গঠনটা পড়বো একটু পরে, ডোন্ট ওয়ারি। হৃৎপিণ্ড আর কি এওর্টা, দুইটা নিয়ে গঠিত। পেরিভিসেরাল সাইনাস। ভাই ভিসেরাল কথা মানে কি? যেটা মাঝেরটা। তাহলে পেরিভিসেরাল সাইনাস, পিভিএস, পেরিভিসেরাল সাইনাস, যেটা পৃষ্ঠ এবং অঙ্কীয় পর্দার মাঝে, পৃষ্ঠ এবং অঙ্কীয় পর্দার মাঝখানে। দেখছেন কত ইজি? কি থাকে? পরিপাকতন্ত্র, জননতন্ত্র, রেচনতন্ত্র এই জায়গার মধ্যে থাকে। বুঝছেন? তারপর পেরিনিউরাল সাইনাস, তার মানে নিচেরটা হচ্ছে কি? পেরিনিউরাল সাইনাস। তার মানে কি? যেটা স্টার্নাল সাইনাস নামে পরিচিত। হ্যাঁ, স্টার্নাল সাইনাস, কারণ নিচের দিকে, এর নিচে দিয়ে কি আছে? একটা অস্থি আছে, অস্থিটার নাম হচ্ছে কি? স্টার্নাল অস্থি। যেহেতু স্টার্নাল অস্থির দিকে এটা অবস্থিত, তার মানে এটাকে বলে স্টার্নাল সাইনাস, যেটা অঙ্কীয় পর্দার নিচে, অঙ্কীয় পর্দার নিচে। হ্যাঁ, এবং স্পাইনাল কর্ড থাকে এদিকে। এদিকে হচ্ছে যত নার্ভ আছে, হ্যাঁ, স্পাইনাল কর্ড, নার্ভ, এই নার্ভগুলো কি নিচের দিকে থাকে। বুঝছেন? আপনাদেরকে বলছিলাম আমাদের হার্ট কোন দিকে? সামনের দিকে। স্পাইনাল কর্ড কোন দিকে? পেছনের দিকে। আর যারা অমেরুদণ্ডী, আমরা তো মেরুদণ্ডী, যারা অমেরুদণ্ডী তাদের ক্ষেত্রে উল্টা, ওদের হার্ট থাকবে পেছনের দিকে, হার্ট হৃৎপিণ্ড থাকবে পেছনের দিকে বা পিঠের দিকে, আর স্পাইনাল কর্ড থাকবে সামনের দিকে, বঙ্কীয় দিকে। দেখছেন? বুঝছিলাম না? উল্টা জুলজি ফার্স্ট চ্যাপ্টারে পড়াইছিলাম। ভাই বলেন এতটুকু বুঝছি কিনা? বলেন, একটু কমেন্ট করেন ভাই, এতটুকু বুঝছি কিনা। এটা কিন্তু গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসতে পারে। এখান থেকে এমসিকিউ সিকিউ দুইটাই পাবা। কেমনে পাবো? আমরা যখন কোশ্চেন সলভ করবো তখন। ও সরি, আরেকটা ক্লাস লাগবে ঘাসফড়িং এর কোশ্চেন সলভিং এর জন্য। সিকিউ এমসিকিউ এক ক্লাসে দেখাই দেবো, ডোন্ট ওয়ারি। ভাই একটু কুইকলি কমেন্ট করুন আপনারা বুঝছেন কিনা। ঠিক আছে? আমাদের কিন্তু এটা শেষ, হিমোসিলের ব্যাপারটা শেষ। আমাদের পরের পার্ট হচ্ছে পৃষ্ঠীয় বাহিকা। এই পৃষ্ঠীয় বাহিকা নিয়ে আমাদের অনেক পড়াশোনা আছে। এর ভিতরে আমাদের কি? হৃৎপিণ্ড। এই যে আমরা যে বলছি, এই যে এদিকে কি আছে? এই যে এই জিনিসটা নিয়ে আমরা এখন পড়বো। এটা বলে পৃষ্ঠীয় বাহিকা, যেটা হৃৎপিণ্ড এবং এওর্টা নিয়ে গঠিত। বুঝছেন? এই জিনিসটাকে আমরা এখন জুম করে দেখাবো। হ্যাঁ, এই পৃষ্ঠীয় বাহিকা নিয়ে। তার আগে বলেন আপনারা এতটুকু বুঝছেন কিনা। পরে কইলে কিন্তু ভাই আমি মুছে ফেললে পরে কিন্তু আপনারা বললে আমি বুঝাইতে পারবো না। বুঝছেন? পরে আপনাদেরকে আবার রিপিট দেখতে হবে। আমাকে বলেন যে যদি কার কোনো সমস্যা থাকে, আমি আপনাদেরকে বুঝাই দিতেছি। ঠিক আছে? ও বলেন বুঝছি কিনা। আচ্ছা, একটা কাজ করেন, যদি বুঝে থাকেন তাহলে কমেন্ট করার দরকার নেই। হ্যাঁ, আমি 1 মিনিট সময় দিচ্ছি, একটু ঝামেলার তো কমেন্ট আসে না। এ ভাই আপনারা কি কমেন্ট করছেন নাকি করেন নাই? ওকে, তাহলে আমি ক্লিন করে দিলাম। হ্যাঁ, ওকে, ক্লিন করে দিলাম। সো এখন পড়াবো পৃষ্ঠীয় বাহিকা। পরবর্তী টপিক পৃষ্ঠীয় বাহিকা।
প্রথম ইনফরমেশন লেখেন প্রধান স্পন্দনশীল অঙ্গ, প্রধান স্পন্দনশীল অঙ্গ, অর্থাৎ এই পৃষ্ঠীয় বাহিকার মধ্যে, পৃষ্ঠীয় বাহিকাটা কি মেনলি প্রধান স্পন্দনশীল অঙ্গ, অর্থাৎ মেনলি কি হয় বিট করে বা স্পন্দন হয়। হ্যাঁ, আচ্ছা, তাহলে সেকেন্ডারি স্পন্দনশীল অঙ্গ কোনটা? সেকেন্ডারি স্পন্দনশীল অঙ্গ হচ্ছে লেখেন মস্তিষ্কের অ্যাম্পুলা। এটা আপনাদের বইতে হয়তো নাই, আই এম নট শিওর, আপনাদের বইটা আমার ভালো করে দেখা হয় না, এটা নাও থাকতে পারে আপনাদের বইতে, একটু তুলে নেন ভালো করে। যে সেকেন্ডারি স্পন্দনশীল অঙ্গ কোনটা? মস্তিষ্কের অ্যাম্পুলা। মস্তিষ্কের কি? অ্যাম্পুলা। পৃষ্ঠীয় বাহিকাতে মূলত দুইটা অংশ আছে, একটা হচ্ছে এওরটা বা মহাধমনী, আর হচ্ছে কি হৃৎপিণ্ড। এওরটা বা মহাধমনী, আরটা কি হৃৎপিণ্ড। এওরটা বা মহাধমনী, আরটা কি হৃৎপিণ্ড। সো এওরটা বা মহাধমনী আবার দুইটা পার্ট, এটা হচ্ছে সম্মুখ অংশ, এটা হচ্ছে পশ্চাৎ অংশ। ঠিক আছে, বলেন সম্মুখ অংশ কোনটা? দেখেন এটা যদি হৃৎপিণ্ড হয় তাহলে এটা হচ্ছে এওরটা। হ্যাঁ, একটু সামনে নিয়ে যাই, এই যে দেখেন এটা যদি হৃৎপিণ্ড হয় তাহলে এটা কি এওরটা, রাইট? তাহলে এটা এওরটা, তাহলে এওরটার এই অংশটা কি সম্মুখ অংশ, আর এই অংশটা কি পশ্চাৎ অংশ। সম্মুখ মানে কি সামনে, তাহলে এটা সম্মুখ অংশ, এটা কি পশ্চাৎ অংশ। তাই বলেন তো সম্মুখ অংশটা কি খোলা না কিছু আছে এর মধ্যে? এখানে কি কিছু আছে? নাই। তার মানে কি সম্মুখ অংশটা কি হবে? সম্মুখ অংশটা হবে মুক্ত, আর পশ্চাৎ অংশটা কি হবে? এটা বদ্ধ। বুঝছেন? পশ্চাৎ অংশটা কি হবে? বদ্ধ। সো নেক্সট, তাহলে সম্মুখ অংশ কি মুক্ত, পশ্চাৎ অংশ কি বদ্ধ। ঠিক আছে, পশ্চাৎ অংশ কি ভাই? বদ্ধ। ওকে, আচ্ছা চলো হৃৎপিণ্ড নিয়ে দু একটা কথাবার্তা বলি আমরা। হৃৎপিণ্ড লেখেন 7 প্রকোষ্ঠী হৃৎপিণ্ড। কয় প্রকোষ্ঠী ভাই? হৃৎপিণ্ড কয় প্রকোষ্ঠী? 7 প্রকোষ্ঠী। ঠিক আছে, এবং এর যে হৃৎপিণ্ড প্রকোষ্ঠগুলো অনেকটা লম্বাটে ধরনের। কিরকম? লম্বাটে ধরনের। হৃৎপিণ্ডের প্রকোষ্ঠগুলো কিরকম? হৃৎপিণ্ডের প্রকোষ্ঠগুলো লম্বাটে ধরনের। কিরকম? লম্বাটে ধরনের। ক্লিয়ার? তারপর লেখেন এদের লেখেন 6 জোড়া অ্যাট্রিয়াল ছিদ্র আছে। আচ্ছা একটু লেখেন। হ্যাঁ, আমরা কিভাবে ব্লাড সার্কুলেট হয় ওইটার মাধ্যমে এই গঠনটা পড়ায় দেব। ঠিক আছে, তার আগে একটু লেখেন। ওকে, একটু লেখেন, কারণ আবার গঠন পড়াবো বা হার্টের ব্লাড সার্কুলেশনে গিয়ে পড়াবো, ঝামেলা। আগে একটু লেখেন কি থাকে? 6 জোড়া অ্যাট্রিয়াল ছিদ্র থাকে। ঠিক আছে, তারপর লেখেন 6 জোড়া অ্যালারি পেশি থাকে। অ্যালারি পেশি থাকে। অ্যালারি 6 জোড়া কি থাকে? অ্যালারি পেশি থাকে। কি রে ভাই, কমেন্ট করছ না কে কেউ? হ্যাঁ, আর কোনো কমেন্ট নাই। ঠিক আছে, আচ্ছা অ্যাট্রিয়াল ছিদ্র, অ্যালারি পেশি। হ্যাঁ, আর থাকে কপাটিকা। দুই ধরনের কপাটিকা আছে, এটা হচ্ছে ভেন্ট্রিকুলার কপাটিকা, এটা হচ্ছে অরিকুলার কপাটিকা। এটা ভেন্ট্রিকুলার কপাটিকা, এটা কি অরিকুলার কপাটিকা। ঠিক আছে, এটা হচ্ছে হার্টের গঠন। হ্যাঁ, এতটুকুই গঠন। ঠিক আছে, খুব বেশি কঠিন না, তাই না? বুঝে দিলাম আমি। আমরা ব্লাড সার্কুলেশনে গিয়ে এখন এই জিনিসগুলো বুঝাবো যে কোন জিনিসটা কি। ঠিক আছে, তো ব্লাড সার্কুলেশন পড়তে গেলে আমাদের একটু চিত্র আঁকতে হবে, তো আমি এটা মুছে দিলাম। আমরা এখনো পৃষ্ঠীয় বাহিকা না, আমরা টপিক চেঞ্জ করি।
পর্যন্ত মুছে দিলাম, হার্টের এটাকে আমরা রাখলাম। দেখেন আমরা দুইটা চিত্র আঁকবো, একটা হচ্ছে হার্টের সংকোচন, হার্টের সংকোচন, ঠিক আছে। এক দুই তিন চার, পাঁচ, ছয়, সাত। কয় প্রকোষ্ঠী? 7 প্রকোষ্ঠী। 1 2 3 4 5 6 7। এটা হচ্ছে হার্টের সংকোচনের সময়, ঠিক আছে। তারপর আসি হার্টের প্রসারণের সময়। দেখছেন কি সুন্দর চিত্র? আপনারাও এমনি আঁকবেন, ঠিক আছে। 3টা এঁকে লাইছি। 1 2 3 4 5 আর 2টা। ওকে, কি আঁকলেন স্যার? এটাই হার্ট। এই জিনিসটাই এই জায়গায় এরকম ভাবে থাকে, বুঝছেন ভাই? এরকম ভাবে থাকে, বুঝছেন? এরকম ভাবে, এরকম ভাবে প্রকোষ্ঠগুলা, বুঝছেন? এভাবে চেন আকারে 7টা প্রকোষ্ঠ থাকে এবং সামনের দিকে কি হয়? যে এওটা তৈরি হয়, যে এওটা, বুঝছেন? এওটা তৈরি হয়ে কি ডাইরেক্ট মস্তিষ্কে চলে যায়। ওকে, আসতেছি আমরা। চলেন 7 প্রকোষ্ঠী 1 2 3 4 5 6 7। লম্বাটা ধরে না, দেখেন একটু লম্বাটা ধরে না, লম্বা লম্বি লম্বা। 6 জোড়া অ্যাট্রিয়াল ছিদ্র থাকে। কি থাকে ভাই? 6 জোড়া অ্যাট্রিয়াল ছিদ্র থাকে। এক মিনিট। আচ্ছা, সবাই একটু কমেন্ট করো তো, ডু কমেন্ট, একটু কমেন্ট করো এগুলো সব ঠিকঠাক আছে কিনা, বা তোমরা এতটুকু এই পর্যন্ত বুঝছো কিনা। তারপর আমি ঠিকঠাক যাচ্ছি। হ্যাঁ, একটু কমেন্ট, ফার্স্ট একটু কমেন্ট করেন। কাজ আছে সেভেন। সব ঠিকঠাক। ওকে, রাজিদ রহমান সব ঠিকঠাক। বুশরা সব ঠিক আছে। ওকে ওকে, থ্যাংক ইউ। কানিস ফাতেমা ঠিক আছে। ওকে, কোথায় ছিলাম আমরা? হুম,
এই পর্যন্ত মনে হয়। এবার আসি 6 জোড়া কি অ্যাট্রিয়াল ছিদ্র। ভাই অ্যাট্রিয়াল ছিদ্র জিনিসটা কি একটু খেয়াল করেন। অ্যাট্রিয়াম জিনিসটা কি? এই যে যে প্রকোষ্ঠটা আছে এই প্রকোষ্ঠটাকে আমরা কি বলি? অ্যাট্রিয়াম, তাই না? তাহলে অ্যাট্রিয়ামের মধ্যে ছিদ্র ভাই কোনটা? এই যে যে ছিদ্রটা এটাকে বলে অ্যাট্রিয়াল ছিদ্র। ওকে, তার মানে এই যে যে ছিদ্রটা আছে এই ছিদ্রটাকে কি বলা হয়? অ্যাট্রিয়াল ছিদ্র। পাইলাম কয় জোড়া? 6 জোড়া। দেখেন 1 2 3 4 5 6, তাহলে এই পাশে 6টা এই পাশে 6টা, কয় জোড়া? 6 জোড়া অ্যাট্রিয়াল ছিদ্র। 6 জোড়া অ্যালারি পেশি। অ্যালারি পেশি কোনগুলা? এই যে মাসেল যেগুলো আছে এই মাসেলগুলোরে কি বলা হয়? অ্যালারি পেশি বলা হয়। ঠিক আছে, তাহলে কয় জোড়া? এখানে 6টা এখানে 6টা, মোট কয়টা? 6 জোড়া অ্যালারি পেশি। ঠিক আছে, তার মানে এই অ্যাট্রিয়ামটা যে মাসেল দ্বারা গঠিত, মাসেলগুলো কি? অ্যালারি পেশি। কি দ্বারা গঠিত? সরি, অ্যালারি কয়টা? 6 জোড়া। বুঝছেন? তারপর আমি আর কাউকে জিজ্ঞেস করতেছি না সমস্যা আছে কিনা। যদি কারো প্রবলেম থাকে ভাই ডিরেক্ট কমেন্ট করে ফেলবা। ওকে, কপাটিকা থাকে কয়টা? ভেন্টিকুলার আর অরিকুলার কপাটিকা। দেখেন দেখেন কোনটা ভেন্টিকুলার কপাটিকা কোনটা অরিকুলার কপাটিকা, কোনটা ভেন্টিকুলার কপাটিকা কোনটা অরিকুলার কপাটিকা। ভেন্টিকুলার আর অরিকুলার। দেখেন এই যে এখানে প্রত্যেকটা এসের এখানে আমি একটু কালার করে দিচ্ছি। এগুলো একটু কালার করে দেওয়াটা প্রয়োজন, তাহলে ব্লাড সার্কুলেশন আপনি বুঝতে পারবেন ভালো। এখানেও দেই, এখানে না দিলেও চলবে। দেখেন একটা হচ্ছে এই অ্যাট্রিয়ামের নিচের দিকে, এই যে দুই পাশে নিচের দিকে কপাটিকা, নিচের দিকে কপাটিকাকে বলা হয় অরিকুলার কপাটিকা। কপাটিকা অরিকুলার কপাটিকা। আর উপরের দিকে যে কপাটিকা বলা হয় ভেন্ট্রিকুলার কপাটিকা। বুঝছি না? তার মানে এই অ্যাট্রিয়ামের উপরের দিকে যে কপাটিকা, তার মানে এটা ভেন্ট্রিকুলার কপাটিকা, নিচেরটাকে অ্যাট্রিয়াল অরিকুলার কপাটিকা। কি কপাটিকা? অরিকুলার কপাটিকা। এই অরিকুলার কথার মানে হচ্ছে অ্যাট্রিয়াম। ঠিক আছে, অ্যাট্রিয়ামের বাংলা নাম হচ্ছে অরিকুলার। ওকে, অলিন্দ বা অরিকুলার এটা বলা হয়। একটু ভাই এটার দিকে আসি, খেয়াল করেন এটার দিকে। এই যে কপাটিকা গুলা লম্বা দরজার মতো, এগুলো কি? ভেন্ট্রিকুলার কপাটিকা। আর দেন নিচের দিকে কিন্তু যে অরিকুলার কপাটিকা, এটা কিন্তু বোঝা যাচ্ছে না। বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে না। কই দিলাম রে ভাই? উল্টাপাল্টা জায়গায় দিয়ে রাখছি, সরি ফর মাই মিস্টেক। তার মানে অরিকুলার কপাটিকা কই থাকে? নিচের দিকে। তার মানে এই হচ্ছে কি আমাদের অরিকুলার কপাটিকা। ওকে, অরিকুলার কপাটিকা, অরিকুলার কপাটিকা গুলা। ঠিক আছে, দেখছেন কয় জোড়া? 1 2 3 4 5 6, 6 জোড়া পাইছি। 1 2 3 4 5 6, 6 জোড়া। তার মানে ভেন্ট্রিকুলার কপাটিকা এবং অরিকুলার কপাটিকা কয়টা করে থাকে? এইগুলাও 6 জোড়া করে থাকে। 6 জোড়া ভেন্ট্রিকুলার কপাটিকা, 6 জোড়া অরিকুলার কপাটিকা। এতটুকু বুঝতে থাকলে আমি এই পার্টটা মুছে ফেলবো, এই পার্টটা মুছে ফেলবো, তারপর আমি ব্লাড সার্কুলেশনটা বুঝাবো। ঠিক আছে, এই পার্টটা মুছে ফেলি। ওকে, এই পার্টটা মুছে ফেলি। আমাদের হার্টের গঠনটা শেষ। দেখেন প্রথমে হার্টের কি হয়? প্রসারণ হয়। আমি একটু লিখলাম হার্টের প্রসারণ। হার্টের প্রসারণ হলে কি হবে? প্রসারণ হয়েছে। কপাটিকার দিকে তাকান, কপাটিকা গুলো কি হয়েছে? দেখেন অরিকুলার কপাটিকা খুলছে আর ভেন্ট্রিকুলার কপাটিকা কি বন্ধ হয়েছে না? এই যে অরিকুলার কপাটিকা খোলা, দেখছেন দুইটা কিন্তু খোলা। আর ভেন্ট্রিকুলার কপাটিকা কি উপরেরটা বন্ধ না? তার মানে একটু লিখি অরিকুলার কপাটিকা, পুরোটাই লিখি। অরিকুলার
অরিকুলার কপাটিকা কি অন মানে খোলা, আর ভেন্ট্রিকুলার কপাটিকা কি অফ। দেখছেন অফ, বন্ধ। ঠিক আছে, তার মানে হার্টে যখন প্রসারণ হবে তাহলে অরিকুলার কপাটিকা গুলা কি অন থাকবে আর ভেন্ট্রিকুলার কপাটিকা কি অফ থাকবে। তাহলে বলেন তো এই অরিকুলার কপাটিকা যখন খোলা থাকবে অন থাকবে তখন কি অ্যাট্রিয়াল ছিদ্রটা কি খুলে যাবে না? তাহলে লিখি অ্যাট্রিয়াল ছিদ্র খুলে যাবে। অ্যাট্রিয়াল ছিদ্র খুললে কি হবে ভাই, বাহির থেকে রক্ত কি ভিতরে ঢুকবে না? এই যে ছিদ্র দিয়ে বাহির থেকে ভিতরে রক্ত ঢুকবে না? তাহলে কোন জায়গা থেকে ঢুকবো? হার্টটা কোন জায়গায় আছে, কোন জায়গায় পড়ছে আমরা উপরের দিকে, মানে পেরিকার্ডিয়াল সাইনাস। তার মানে পেরিকার্ডিয়াল সাইনাস থেকে রক্ত হার্টে প্রবেশ। ঠিক আছে, পেরিকার্ডিয়াল, আচ্ছা বুঝছি, ওকে ওকে, থ্যাংক ইউ। পেরিকার্ডিয়াল সাইনাস থেকে রক্ত কোথায়? হার্টে প্রবেশ করবে। ঠিক আছে, পেরিকার্ডিয়াল সাইনাস থেকে রক্ত কি হার্টে প্রবেশ করবে। ভাই হার্টে প্রবেশ করছে না, প্রবেশ করার পর কি হবে দেখেন, হার্ট কিন্তু রক্ত পাইছে, আমরা জানি হার্ট যখন রক্ত পায় তখন হার্ট কি হয়ে যাবে? সংকোচন হবে, সংকোচন হবে। এবার হার্ট কি করো? হার্ট এখন সংকোচন হবে। তাহলে আমরা অন্য কালি দিয়ে লিখি হার্ট সংকোচন। হার্ট যখন সংকোচন হবে তখন কি এটা কি হইলো দেখেন তো, উপরের দিকে ভেন্ট্রিকুলার কপাটিকা, তাহলে ভেন্ট্রিকুলার কপাটিকা কি খুলে যাবে, অথবা যদি প্যাচ লাগে এটারে উল্টা করে দিবেন। কেমনে? হার্ট প্রসারণ অরিকুলার কপাটিকা অন, তাহলে হার্ট সংকোচন কি হবে? অরিকুলার কপাটিকা কি হয়ে যাবে? অফ। ভেন্ট্রিকুলার কপাটিকা কি হয়ে যাবে? এটা অফ ছিল, ডাউন হয়ে যাবে। অ্যাট্রিয়াল ছিদ্র খুলবে, সো অ্যাট্রিয়াল ছিদ্র বন্ধ হবে। ঠিক আছে, পেরিকার্ডিয়াল সাইনাস থেকে রক্ত হার্টে প্রবেশ করছে, বাট এখানে তো আর অ্যাট্রিয়াল ছিদ্র খোলা নাই, এটা তো বন্ধ, তাই না? তখন কি হবে? হার্টের এক প্রকোষ্ঠ থেকে রক্ত আরেক প্রকোষ্ঠে যাবে, এক প্রকোষ্ঠ থেকে রক্ত কি আরেক প্রকোষ্ঠে যাবে। দেখছেন, হার্টের এক প্রকোষ্ঠ থেকে রক্ত আরেক প্রকোষ্ঠে যাবে, বুঝছেন? তাহলে লিখেন হার্টের এক প্রকোষ্ঠ থেকে রক্ত আরেক প্রকোষ্ঠে যাবে। তাহলে হার্টের এক প্রকোষ্ঠ থেকে রক্ত আরেক প্রকোষ্ঠে যাবে, এক প্রকোষ্ঠ থেকে রক্ত আরেক প্রকোষ্ঠে যাবে। ওই প্রকোষ্ঠে যাওয়ার পর রক্তটা এখন কোথায় যাবে? সম্মুখ অ্যাওর্টা বা অ্যাওর্টাতে যাবে। কোথায় যাবে? অ্যাওর্টা। ঠিক আছে, কোথায় যাবে? অ্যাওর্টা। অ্যাওর্টা থেকে কোথায় যাবে? তার ব্রেন বা মস্তিষ্কে। মস্তিষ্ক থেকে কোথায় যাবে? পেরিনিউরাল সাইনাস, পেরিনিউরাল সাইনাস। সেখান থেকে মাঝেরটা হচ্ছে পেরিভিসেরাল, হ্যাঁ পেরিভিসেরাল। সেখান থেকে পেরিকার্ডিয়াল সাইনাস। ঠিক আছে, পেরিকার্ডিয়াল সাইনাস থেকে রক্ত যখন আবার হার্টে প্রসারণ হবে তখন আবার আপস এন্ড ডাউনস হবে। এই ব্যাপারটা বুঝতে পারি নাই, চলেন একটু বুঝি। বাহিরে ভাই আমার বোর্ডে তো জায়গায় নেই, কোথায় লিখি, কোথায় বোঝাই আপনাদের, এখানে একটু বুঝাই দেখি। এটা কি ছিল? হিমোসিল ছিল না? হিমোসিল ছিল, হিমোসিলের
তিনটা পার্ট। এটা হচ্ছে পেরিকার্ডিয়াল সাইনাস, পেরিভিসেরাল সাইনাস, পেরিনিউরাল সাইনাস, তাই না? এখানে ছিল হার্ট। এই হার্টটা সামনের দিকে অ্যাওর্টা গঠন করে মস্তিষ্কে রক্ত নিছে, বুঝছেন? আমি একটু এটাকে সামনে নিয়ে আসি, তাহলে হয়তো বুঝবেন। একটু সামনে নিয়ে আসি। আচ্ছা, না, সামনে আনা যাবে না, ওইটা দিয়ে বোঝাই, ঠিক আছে? ওইটা দিয়ে দেখেন, অ্যাওর্টা, এই হচ্ছে অ্যাওর্টা, এই যে সবুজ কালার অ্যাওর্টা দিয়ে সেখানে আসছে। কোথায় যাবে অ্যাওর্টার সামনে থেকে? মস্তিষ্ক। এই যে মস্তিষ্কে আসছে পেরিনিউরাল, মস্তিষ্ক থেকে একবার নিচের দিকে পেরিনিউরাল সাইনাস, পেরিভিসেরাল, এরপর উপরের দিকে পেরিভিসেরাল, তারপর পেরিকার্ডিয়াল, এরপর উপরের দিকে। তার মানে রক্ত, হার্ট, সম্মুখ অ্যাওর্টা, মস্তিষ্ক, পেরিনিউরাল, পেরিভিসেরাল, পেরিকার্ডিয়াল, ঠিক আছে? তার মানে পেরিকার্ডিয়াল থেকে ফার্স্টে রক্ত মস্তিষ্কে, সেখান থেকে পেরিনিউরাল, পেরিভিসেরাল, আবার পেরিকার্ডিয়াল, এভাবে যাবে, বুঝছেন? এই যে এখান থেকে শুরু হয়ে এইভাবে গিয়ে আবার নিচের থেকে উপরে উঠবে, এইভাবে এইভাবে তার ব্লাড সার্কুলেশন ঘটে, বুঝছেন? হোপসো বুঝছেন। স্যার একটু বলেন সবাই এতটুকু ক্লিয়ার কিনা? স্যার একটু বলেন সবাই এতটুকু আমাদের ক্লিয়ার কিনা? যদি ক্লিয়ার হয় আমাদের ক্লাস আজকে এই পর্যন্তই শেষ। সবাই একটু জানুন স্যার ক্লিয়ার কিনা। ক্লিয়ার হলে আমাদের ক্লাস এই পর্যন্তই আজকে। Everyone try to comment quickly. এটা কিন্তু হার্টের ব্লাড সার্কুলেশনটা, ঠিক আছে? আপনাদের বইতে অনেক উইয়ার্ড ভাবে লেখা, আমি একটু ইজি ভাবে করার ট্রাই করছি, ঠিক আছে? ঘাসফড়িং আমি আপনাদের বই ফলো করতেছি না, কারণ আপনাদের গাজানো স্যারের বইটা মানে ফেমাস তো অনেক বেশি ভাই, একটু হার্ড ভাবে লেখা, সত্যি কথা যেটা। আমি অন্যান্য বই প্লাস আমার নিজের পড়ার স্টাইল প্লাস আমি যাদের কাছে পড়ছি, যে টিচারদের কাছে পড়ছি, প্লাস উদ্ভাসে ক্লাস করছি, ওগুলো সব মিলাই ঠিলে এইভাবে আর কি করা, এই আর কি। হ্যাঁ, সবাই বলছেন ক্লিয়ার, থ্যাংক ইউ। আমি 1 মিনিট সময় দিচ্ছি, যদি আপনাদের কোনো প্রবলেম থাকে বা না বুঝেন আমাকে কোশ্চেন করেন, তারপর আমি ক্লাস শেষ করে দিচ্ছি, ঠিক আছে? জাস্ট 1 মিনিট সময় দিচ্ছি আপনাদের। আর আরেকটা কথা, আপনাদের অফলাইন ক্লাস বুধবার বিকেল 4টার ক্লাসটা হবে, 5:30টার ক্লাসটা বুধবার অফ থাকবে। চেষ্টা করেন বুধবার 4টার বাজে সবাই আসতে। আর শনিবার থেকে হোপফুলি আমরা, যদি পরিস্থিতি নর্মাল থাকে, তাহলে শনিবার থেকে আমরা 5:30টার ব্যাচ শুরু করব, মানে 4টা এবং 5:30টা। আর যদি নির্বাচনের আগের দিন, তো যদি পরিস্থিতি সুবিধা না থাকে তাহলে হয়তো শনিবার আমাদের অফ রাখতে হবে, কারণ লাইফের সেফটি ফার্স্ট, ঠিক আছে? তাহলে হ্যাঁ, সবাই মোটামুটি বুঝছেন। ওকে, ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন। আর আজকে যেহেতু জানুয়ারির 1 তারিখ, তো আপনারা সবাই একটু হাসি খুশি থাকেন, যেহেতু বছরের প্রথম দিন। আর একটা ব্যাপার কি, সবসময় হাসি খুশি থাকাটা দরকার। হ্যাঁ, ধরেন আপনি কোনো একটা প্রবলেমে আছেন বা কোনো কিছু হয়েছে বা সামথিং, আপনি একটু ডিপ্রেসড বা এরকম কিছু, চেষ্টা করবেন নিজে জোর করে হাসতে। হ্যাঁ, জানি হবে না, বাট চেষ্টা করুন জোর করে হাসতে, ঠিক আছে? তো এটাতে কি হবে, আপনি জোর করে হাসার মধ্যেও একটা আনন্দ পাবেন, ঠিক আছে? একটা মজার বিষয়, মাঝে মাঝে আমি এই কাজটা করি। ধরো কোনো একটা কারণে ডিপ্রেসড, সেটা পার্সোনাল কারণ হোক বা টাকা পয়সা জনিত হোক, তো আমি একটু জোর করে হাসাহাসি করি, ঠিক আছে? রাস্তা দিয়ে আসার সময় বা অন্যান্য সময়। তো কি হয় যে ওই ডিপ্রেশনটা বা মন খারাপের ব্যাপারটা থাকে না, একটু জোর করে হাসাহাসি করবেন। হ্যাঁ, আর বছরের প্রথম দিন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। নতুন বছর নতুনভাবে, নতুন মোটিভেশন নিয়ে শুরু করো, ঠিক আছে? তাহলে আজকে আমরা এই পর্যন্ত রাখতেছি। টাটা, বাই বাই।